যাদবপুরের শিক্ষামন্ত্রীর গাড়ির উপর হামলা এবং গাড়ির তলায় পড়ে বামপন্থী আন্দোলনকারী পড়ুয়ার রক্তাক্ত হওয়ার ঘটনা ঘটে শনিবার। ব্রাত্য বসুর বিরুদ্ধে এফআইআর দায়েরের জন্য রবিবার রাত ৮টা ১৭-তে যাদবপুর থানায় ইমেল করেন জখম ছাত্র ইন্দ্রানুজ। আর সেই এফআইআর হলো বুধবার রাত ১১টা ৪০-এ, অর্থাৎ যাদবপুর কাণ্ডে ৩ দিন পর হাইকোর্টের হস্তক্ষেপে ইন্দ্রানুজ রায়ের অভিযোগের প্রেক্ষিতে এফআইআর করল যাদবপুর থানা। এফআইআরে নাম রয়েছে ব্রাত্য বসু, তার গাড়ির চালক তৃণমূলপন্থী অধ্যাপক ওম প্রকাশ মিশ্র সহ অন্যান্যদের। ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ নম্বর ধারায় খুনের চেষ্টা, ৭৪ নম্বর ধারায় শ্লীলতাহানি, দুটোই জামিন অযোগ্য ধারায় এফআইআর করা হয়েছে। এছাড়া ১১৫-২ ধারায় মারধর, ৩৫১-৩ এ হুমকি, ৩-৫-এ সংগঠিত অপরাধের অভিযোগ করা হয়েছে। এই প্রেক্ষিতে ব্রাত্য বসুর প্রতিক্রিয়া, পুলিশ প্রশাসন যা ঠিক মনে করেছে তাই করেছে। আমার বিরুদ্ধেই অভিযোগ করা হচ্ছে, তো সেটা আর কি খুবই চূড়ান্ত অসভ্যতা, দুষ্টুমি, আর আমি বলবো এক ধরনের কনস্পিরেসি। আমাকে হেঁটে বেরিয়ে এসে অন্যান্যদের সাহায্য নিয়ে বেরোতে হয়েছে। শনিবার দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গাড়ির ধাক্কায় জখম হন ইংরেজি বিভাগের স্নাতক স্তরের প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজ। পরের দিন রবিবার হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেই মেল মারফত যাদবপুর থানায় অভিযোগ করেন তিনি। এফআইআর দায়েরের আর্জি জানান। মেলে তিনি লিখেছেন, আমার আবেদন ব্রাত্য বসু, ওম প্রকাশ মিশ্র এবং তার গাড়ির চালক সহ শ্লীলতাহানি ও অন্যান্য অপরাধে অভিযুক্ত তৃণমূলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে উপযুক্ত ধারায় এফআইআর রুজু করে তাদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। কিন্তু দেখা গেছে এই আবেদনের ভিত্তিতে এফআইআর করতে লেগে গেল ৩ দিন, তাও আবার হাইকোর্টের হস্তক্ষেপে। কেন হাইকোর্টে যেতে হবে এফআইআর করার জন্য? একটা গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেছে, তার এফআইআর তো সুমোটো হওয়ার কথা পুলিশের, তার বদলে পুলিশ উল্টো এফআইআর কেন করলো? কেন ইন্দ্রানুজের বয়ান নিল না? কেন বয়ান নিতে নিতে দক্ষিণ কলকাতার যে ডিসি তার নির্দেশে অর্ধেক অসমাপ্ত রেখে দিল? কার নির্দেশে সেটা? তাহলে পুলিশ নিশ্চয় ভয় পেয়েছে, আর উল্টো সে ভয় দেখাচ্ছে কেন? আমরা প্রথম দিন থেকে বলেছি এফআইআর লজ করতে হবে ব্রাত্য বসুর বিরুদ্ধে, তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে। তার বদলে তৃণমূল একটার পর একটা মিথ্যাচার করে যাচ্ছে, হাইকোর্ট একটার পর একটা চড় মেরে যাচ্ছে। ২রা মার্চ ইমেল মারফত যাদবপুর থানায় অভিযোগ জানান ইন্দ্রানুজ। এখানে দেখা যাচ্ছে ওই দিনই যাদবপুর থানার এক সাব ইন্সপেক্টর চিঠি দিচ্ছেন কলকাতা পুলিশের সাউথ সাবারবান ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার এক আধিকারিককে, যেখানে তিনি ইন্দ্রানুজ রায়ের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় অনুসন্ধানের জন্য অনুমতি চাইছেন। দেখা যাচ্ছে সোমবার অর্থাৎ ৩রা মার্চ অনুমতি দিচ্ছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিক। ৫ই মার্চ অর্থাৎ বুধবার রাত ১১টা ৩২-এ ইন্দ্রানুজ রায়কে দিয়ে তার মেলের কপিতে সই করানো হয়েছে। এই চিঠিতে দেখা যাচ্ছে অনুসন্ধান যে শুরু হয়েছে তা যাদবপুর থানার ওসিকে জানাচ্ছেন সাব ইন্সপেক্টর, যেখানে শনিবার দুপুর ৩টে থেকে ৪টের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। আইন আইনের পথে চলবে, হাইকোর্ট দিচ্ছে। যাদবপুর কাণ্ডে রবিবার পর্যন্ত হওয়া ৮টি এফআইআরের মধ্যে ৪টিতেই নাম ছিল ইন্দ্রানুজ রায়, কিন্তু তখনও অবধি ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে কোনো এফআইআর দায়ের হয়নি। এই প্রেক্ষিতে হাইকোর্টের দ্বারস্থ হওয়া। শেষ অবধি ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে বুধবারই এফআইআর করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি এই প্রশ্ন করেন, এক পক্ষের বয়ানের ভিত্তিতে অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু অপর পক্ষের বয়ান কোথায়? বর্তমান শিক্ষামন্ত্রী তো প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতন এখনো জেলে যাননি, কিন্তু একটু হাইকোর্টের পালিশ টালিশ ইত্যাদি দরকার হয়েছে। এক্ষেত্রে হাইকোর্টের নির্দেশে ওনার নাম এফআইআরে যুক্ত হয়েছে। ভবিষ্যতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতন তিনিও পাশের রুমে থাকবেন কিনা সেটা সময় ঠিক করে দেবে। তবে এটা আমার মনে হয় ওনার কাছেও লজ্জার, কেননা ওনার এবং ওনার দলের ম্যানিপুলেশনের কারণেই পুলিশ এতদিন পর্যন্ত ছাত্রদের অভিযোগটা গ্রহণ করেননি। ফলে শিক্ষামন্ত্রী হিসাবে যে ঔদার্য ওনার দেখানোর দরকার ছিল, দুর্ভাগ্যবশত ব্রাত্য বসু সেটা দেখাতে পারেননি। প্রসঙ্গত, মেলের এই অভিযোগপত্রে ইন্দ্রানুজ দাবি করেছিলেন উনি ওর ড্রাইভারকে নির্দেশ দেন গাড়ি চালিয়ে বেরিয়ে যেতে। তার নির্দেশ মতো ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে। আমাদের মেরে ফেলার উদ্দেশ্যে গাড়ির গতি বাড়াতে থাকে। গাড়ির ধাক্কায় আমি আহত হই। আমাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার উদ্দেশ্যে শরীরের ওপর দিয়ে গাড়ি চালিয়ে বেরিয়ে যায়। এই অভিযোগ করার ৩ দিন পর এফআইআর দায়ের হলো, আর এই নিয়েই এখন জোর বিতর্ক। দেখুন, ১লা মার্চ দিনকে যে ঘটনাটি ঘটে, এরকম ঘটনা পশ্চিমবাংলার
ছাত্র রাজনীতির ইতিহাসে অনেক কমবার হয়তো ঘটেছে, কারণ একজন শিক্ষামন্ত্রী যিনি আমাদের বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন সেদিনকে, তিনি একজন ছাত্রকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করেন এবং তার পরবর্তীতে সেই ছাত্র যখন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, তার নামে যাতা রকমের কুচ্ছা রটানো হয় মিডিয়ার কাছে এবং তিনি সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন রকমের বক্তব্য রাখেন। এবং তার পরবর্তীতে আরেকজন যে প্রফেসর ওমপ্রকাশ মিশ্র, তিনিও ছাত্রীদেরকে হেনস্থা করেন, নির্যাতন করেন এবং তিনিও পরবর্তীতে নিজের দোষ স্বীকার করতে রাজি হন না। কিন্তু যখন এই ছাত্রছাত্রীরা যারা আক্রান্ত হয়েছে তারা যখন গিয়ে পুলিশের কাছে এফআইআর জানাতে যায়, তখন সেই পুলিশ এফআইআর না নিয়ে ঘন্টার পর ঘন্টা ছাত্রছাত্রীদেরকে হেনস্থা করে এবং হেনস্থা করার পরবর্তীতে আমরা দেখতে পারি যে এই ছাত্রছাত্রীরা যারা আক্রান্ত হয়েছে, ইন্দ্রানুজ যে গাড়ির তলায় চাপা পড়ে সেদিনকে মারা পর্যন্ত যেতে পারত, যে অনুজ্ঞা যাকে ওরমভাবে ওমপ্রকাশ মিত্র আক্রমণ করেন, তাদের নামে এফআইআর করা হয় এবং তাদেরকে বিভিন্ন মামলায় জড়ানোর চেষ্টা সরকার করে যাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের একটি বক্তব্য আমরা বারবার দেখতে পাচ্ছি যে যখনই পশ্চিমবাংলাতে ছাত্ররা একটি আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছে এর পূর্বেও, তখন সরকার বারবার ছাত্রদের ওপর একটা করে আক্রমণ নামিয়ে আনে। যখন তারা রাজনৈতিকভাবে আক্রমণ নামাতে পারে না, যখন তারা ইডিওলজিক্যাল কোনো গ্রাউন্ড থেকে আর আমাদেরকে আটকাতে পারে না, তখন তারা নিজেদের গুন্ডা বাহিনী নামায়, তখন তারা পুলিশের সাহায্য নেয়। অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর প্রতিবাদে সোমবার দিনকে একটি সারা ভারত জুড়ে প্রতিবাদ সভার ডাক দিয়েছিল এবং আমরা সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পালন করি এবং তার পরবর্তীতে একটি মহামিছিলেরও ঘোষণা করা হয়, যেই মহামিছিলে প্রায় 5,000-এর কাছাকাছি লোক হেঁটেছিলেন সেদিনকের মিছিলে। এবং শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলিই নয়, ব্যক্তিবর্গগুলিই নয়, তার পাশাপাশি বিভিন্ন গণসংগঠন এবং বিভিন্ন মানুষজন যারা এই অত্যন্ত জঘন্য ঘটনার বিচার চান, তারাও আমাদের সঙ্গে এই ঘটনার প্রতিবাদে রাস্তায় হেঁটেছিলেন। এই সময় দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমরা সম্মিলিতভাবে একটি আন্দোলনে নেমেছি এবং আমাদের কয়েকটি সুস্পষ্ট দাবি রয়েছে যে ইউনিয়ন আমাদের একটি মৌলিক অধিকার। ছাত্রছাত্রীদের ক্যাম্পাসে সুরক্ষা প্রদান করা এবং ছাত্র রাজনীতিকে আরও এগিয়ে নিয়ে নেওয়ার জন্য ইউনিয়ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু সেই ইউনিয়ন বিগত 5 বছরেরও বেশি সময় ধরে পশ্চিমবাংলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে, শুধুমাত্র যাদবপুর বা প্রেসিডেন্সি নয়, বিভিন্ন জেলার বিশ্ববিদ্যালয়তেও সেই ইউনিয়ন ইলেকশনগুলো কিন্তু হয়নি। সেই ইউনিয়ন ইলেকশনগুলোর দাবিতেই আমরা সেদিনকে সেখানে জমায়েত করেছিলাম এবং আমাদের বিক্ষোভ কর্মসূচি দেখাচ্ছিলাম। এবং একটি কথা আমরা লক্ষ্য করে দেখেছি যে ব্রাত্য বসু যিনি বলেছেন যে সেদিনকে তিনি শিক্ষামন্ত্রী হিসেবে সেখানে উপস্থিত ছিলেন না, ওয়েবকুপার সাংগঠনিক প্রেসিডেন্ট হিসেবে উপস্থিত ছিলেন, তাহলে কিসের ভিত্তিতে তিনি সেদিনকে ওয়েটির ভেতরে ছাত্রদেরকে ডেপুটেশন জমা দেওয়ার জন্য এবং কথা বলার জন্য ডাকেন? প্রথমেই বলে রাখি, আমাদের যিনি আইনি পরামর্শদাতা আছেন অ্যাডভোকেট জেনারেল, তার তরফ থেকে খুব পরিষ্কার বলা হয়েছে যে ব্রাত্য বসু একজন সিকিউরিটি হোল্ডার এবং একজন এমন মানুষ, শিক্ষামন্ত্রী, তার বিষয়টাকে যেভাবে আলোচনা করা হচ্ছে, দেখা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কোনো যেটা ঘটনাক্রম ঘটছে 2 তারিখে যে এফআইআর করা হয়েছে, 2-এর মধ্যে কিন্তু একটা ছোট্ট ফারাক আছে। কাউকে আইনের চোখে আলাদা করে দেখা হয়নি, কোর্টে সেটা বলার পর কোর্ট কিন্তু সেটা মেনে নিয়েছে। পরিষ্কারভাবে রাজ্যের তরফে বলা হয়েছে যে আইনের চোখে কাউকে আলাদা করে দেখা হচ্ছে না এবং কোর্ট সেটাকে মেনেছে। এফআইআরের প্রসঙ্গে যে কথাটা দ্বিতীয় বলার দরকার সেটা হচ্ছে যে এফআইআরে ছত্রে ছত্রে মিথ্যে কথা বলা রয়েছে, কারণ ওখানে আমি উপস্থিত ছিলাম একজন সংগঠক হিসেবে। প্রথম ওরা 1:30টার পর থেকে মারধর শুরু করে। ওরা যে অভিযোগটা করেছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে জানাতে চাই যে অধ্যাপকদের দিকে বল্লমের মতন করে নিজেদের ব্যানার নিজেরা ছিঁড়ে লাঠিগুলোকে ছুঁড়ে দিয়েছে, বর্ষার মতন করে ভিডিও আছে, অকথ্য ভাষায় গালাগালি করেছে, মিডল ফিঙ্গার দেখিয়েছে। এরা যদি যে অভিযোগটা করছে যে ব্রাত্য বসু নাকি গাড়ি চালানোর পরামর্শ দিয়ে দেন বা গাড়ি চালানোর নির্দেশ দেন, তাহলে গাড়ির কাঁচগুলো ভাঙলো কে? আপনি জানেন যে যে কোনো শাস্ত্র, যে কোনো সাহিত্য, যে কোনো আইন, আত্মরক্ষার জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ। আজকে যদি ব্রাত্য বসুকে খুনের ছক হচ্ছিল এরকম অভিযোগ ওঠে, সেটা কি করে হবে? যদি ইউএপিএ মামলা হয় সেটার কি হবে? আমি পরিষ্কার এফআইআরের কনটেক্সটে বলতে চাই যে মিথ্যে কথা, সর্ববই মিথ্যে কথা ইন্দ্রানুজ বলছে। যে ইন্দ্রানুজ কিছুদিন আগে ছাত্র নির্বাচনের বিরোধিতা করেছিল, সেই ইন্দ্রানুজ আবার বলছে যে ছাত্র নির্বাচন করতে ওরা চাইছে। আবার যে ইন্দ্রানুজ কিছুদিন আগে বলেছিল যে ব্রাত্য বসু কুকুর, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু কুকুর, সেই ইন্দ্রানুজকে গিয়ে আবার দেখতে হচ্ছে এবং এসএফআইয়ের সঙ্গ নিতে হচ্ছে। পরিষ্কারভাবে নিজের যে অন্যায়, নিজের যে অত্যাচার, অধ্যাপকদের ওপর হামলা, আসলে কি একটা দিন ফিরিয়ে আনতে চাইছে। গোপাল সেনের মৃত্যুর কথা তো অনেকে বলছেন, কিন্তু ওই যে সিনেমা দেখেছিলাম না যে মাস্টারমশাই আপনি কিছু দেখেননি,
সেই মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, দিনটা ফিরিয়ে আনছে। কিন্তু এখানে 3500-এর বেশি অধ্যাপক সব দেখেছেন। ক্লাসে ক্লাসে ছাত্রছাত্রীর মধ্যে প্রচার হয়ে যাবে, ফলে আইন আইনের পথে চলবে। কিন্তু এই যে ক্লাসে ক্লাসে ছাত্রছাত্রীর মধ্যে যে প্রচারটা হবে যে কী ধরনের অন্যায় ঘটিয়েছে সেদিনকার ওখানকার ছাত্রছাত্রীরা অধ্যাপকদের ওপর মেরে, ব্রাত্য বসুকে খুনের চেষ্টা করে, ওম প্রকাশ বাবুকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে, সমস্ত ভিডিওগ্রাফি ধীরে ধীরে জমা পড়বে এবং বুঝিয়ে দেওয়া হবে যে মানুষের কাছে এরা এক ধরনের গণ্ডির কথা বলে, আর বস্তুত মাস্টারমশাই আপনি কিছু দেখেননি সেই দিনটা তৈরি করার চেষ্টা করে। সে ওই অবস্থাতেও ইমেলের মাধ্যমে পুলিশের কাছে কমপ্লেন করেছিল, তার ভিত্তিতে কোনো এফআইআর রুজু হলো না, মামলা শুরু হওয়া তো দূরের কথা। ঠিক এই জায়গাটাই মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজ তুলে ধরেছেন। পুলিশের কিছু ক্ষেত্রে অতি সক্রিয়তা এবং কিছু ক্ষেত্রে নিষ্ক্রিয়তার কথা, যেখানে দেখা যাচ্ছে বেডে শুয়ে আছে 14টি স্টিচ নিয়ে, তার বয়ান এফআইআর হিসেবে ট্রিট করা হলো না, অথচ 7টি এফআইআর হয়ে গেল। তার মধ্যে 2টো এফআইআর হচ্ছে পুলিশের নিজের রুজু করা, আর 5টা এফআইআর সেগুলো বিভিন্ন ব্যক্তি যারা করেছেন তার সাপেক্ষে আজকে নির্দেশ দিয়েছেন তাদের ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট হিসেবে এই যে আজকে যে রিট পিটিশনটি শুনানি হলো সেখানে যোগ করতে, তাদের অ্যাজ এ ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট হিসেবে, তাদের পার্টি রেসপন্ডেন্ট হিসেবে তাদের নামগুলোকে সেখানে ইমপ্লিড করতে। প্রথম প্রশ্ন হচ্ছে যে পুলিশ যে ইন্টেলিজেন্স ফেলিওরের কথা গতকাল বলেছিলাম, যে পুলিশের কাছে যদি ইনফরমেশন থেকে থাকতো তাহলে কেন পুলিশ যে রাজ্যের শিক্ষামন্ত্রীকে সেরকম ইনফরমেশন থাকা সত্ত্বেও যে তার উপরে আক্রমণ হবে থাকা সত্ত্বেও, ইনফরমেশন থাকা সত্ত্বেও পুলিশ উইদাউট এনি সিকিউরিটি শিক্ষামন্ত্রীকে সেরকম একটি জায়গায় যেতে দিলেন প্রথম। দ্বিতীয় হচ্ছে যে শিক্ষামন্ত্রী যদি এটা জানার পরেও সেখানে যদি যান সেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যেখানে এরকম একটি সিচুয়েশন তৈরি হবে, তাহলে জানতে হবে, বুঝতে হবে যে শিক্ষামন্ত্রী নিজেই চেয়েছিলেন এরকম একটি পরিস্থিতি তৈরি হোক। বারবার যে কলকাতা হাইকোর্টকে কখনো রাজ্যের এখতিয়ার, কখনো পুলিশের দায়িত্ব, কখনো সরকারের রাজধর্ম মনে করিয়ে দিতে হচ্ছে, আমি বলছি এইটা কতটা তাৎপর্যপূর্ণ। তার কারণ এগুলো তো রুটিন, এগুলো কলকাতা হাইকোর্টের মনে করিয়ে দেওয়া কাজ নয়, কিন্তু দিতে হচ্ছে মামলার প্রেক্ষিতে, প্রত্যেকটা কার্যত প্রত্যেকটা ঘটনার প্রেক্ষিতে। মন্ত্রী যদি পুলিশ নিয়ে ঢুকতেন তাহলে ক্ষতিটা কী ছিল? মন্ত্রীকে তো সিকিউরিটি দেওয়া হয়, আইন মেনে সেটা দেওয়া হয়। উনি যদি সিকিউরিটি নিয়ে যেতেন, এরকম ঘটনা না ঘটতো, তাহলে তো রাজ্যের ভালো হতো, ইউনিভার্সিটির ভালো হতো। পুলিশটি না ঢুকে উনি কোনো উপকার করেননি, উনি ক্ষতি করেছেন। অতএব তিনি যেটা করেছেন সেটা নিন্দনীয়, প্রশংসনীয় নয়। আর একটা কথা, আপনারা প্রশ্ন করেছেন যে ছাত্র অনেক বেশিভাবে আহত হয়েছেন তিনি অভিযোগ জানালেও তার অভিযোগের ভিত্তিতে কোনো মামলা শুরু করার কথা পুলিশের লোকদের একবারও মনে হলো না। আমি বলছি এটা একদমই ঠিক কথা নয়। পুলিশের লোকদের অনেকবার মনে হতে পারে, কিন্তু পুলিশের লোকেদের করার ক্ষমতা নাই। শনিবার এই গাড়ি করে যাদবপুর বিশ্ববিদ্যালয় ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিছুক্ষণ বাদে এই গাড়ির তলায় পড়ে গুরুতর জখম হন এক ছাত্র। শুরুতে গড়িমসি করলেও হাইকোর্টের নির্দেশে অবশেষে বৃহস্পতিবার জখম পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। যে গাড়ি নিয়ে এত শোরগোল তা এখন ইএম বাইপাসের ধারে গ্যারাজে পড়ে রয়েছে। গত শনিবার দিন যে ঘটনা ঘটে যাদবপুর বিশ্ববিদ্যালয়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যে গাড়িতে ছিল এই হচ্ছে সেই গাড়ি। আর যে গাড়ি বর্তমানে ইএম বাইপাসের ওপরে একটি গ্যারাজ, সেই গ্যারাজে বর্তমানে সেই গাড়িকে নিয়ে আসা হয়েছে এবং সারানোর জন্য। এবং সেই গাড়ি একেবারে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। সামনের যে কাঁচ, সেই কাঁচের দুটো দিকে, এক চালকের দিকে এবং এই যে প্রান্ত রয়েছে বাঁ পাশে, সেই বাঁ পাশে যে সামনের কাঁচ সেটা ভাঙা অবস্থায় রয়েছে। গাড়ির বিভিন্ন জায়গায় দাগ রয়েছে। ওর অন্যদিকে পাশাপাশি দেখতে পাচ্ছি যে এখানে যে চালকের যে দিক, সেদিকে যে জায়গায় হচ্ছে মিরর থাকে সেটা ভাঙা অবস্থায় রয়েছে এবং সেই গাড়িকে সারানোর জন্য ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে গ্যারাজে। না না, আমার সঙ্গে পুলিশের কোনো যোগাযোগ হয়নি, আমার কাছে কোনো ফোন আসেনি। এবার ওরা দেখেছে কিনা সেটা আমরা বলতে পারবো না। গ্যারাজে দিলেন এখন, সেটা মানে কারোর কে বললো? মানে না, আমরা বলে এলাম আমরা গাড়িটা তো, আমরা তো গাড়িটা বসিয়ে রাখতে পারবো না। আমরা গাড়িটা 3 দিন পড়ার পর আমরা গাড়িটা গ্যারেজে দিলাম। ওরা এবার আমাদের এস্টিমেট দেবে, তারপর কাজ হবে।
সূত্রের খবর, এটি ব্রাত্য বসুর ব্যক্তিগত গাড়ি নয়, বিকাশ ভবন গাড়িটি ভাড়া নিয়েছিল। ব্রাত্য বসু সেটি ব্যবহার করছিলেন। প্রায় 3 ঘন্টা আমি অপেক্ষা করেছি, কিন্তু ওরা ঘেরাও করে রাখতে চাইছিলেন। ঘেরাও হতে অসুবিধে ছিল না, কিন্তু ওরা বলছেন যে ওখানে বসে ডেপুটেশন নিতে হবে। আমার গাড়ি আমি তো মারিনি, ড্রাইভারটি ভয় পেয়ে গেছিল, কম বয়সী ছেলে। ওকে যখন গাড়ি এদিক থেকে ঘুষি মারছে, ওদিক থেকে ঘুষি মারছে, কাঁচ ওর সামনের কাঁচটা এখন ভেঙে গায়ে পড়েছে, ওরও গায়ে পড়েছে, একই সঙ্গে ওই কাঁচ ভেঙে আমার গায়েও পড়েছে। তো আমাদের আহত হওয়াটা ঠিক আছে, সেটা আমি বলছি না কিছু, কিন্তু ছাত্রের আহত হওয়াটা সেটাও কাম্য ছিল না। গাড়ি চালু হয়নি, তখনই আমরা সামনে দাঁড়িয়ে হিউম্যান চেন তৈরি করলাম, কিন্তু উনি সেটা সত্ত্বেও গাড়ির চালককে নির্দেশ দিলেন গাড়িটাকে চালিয়ে নিয়ে যান। এবং সেই মুহূর্তে ওনার, কারণ গাড়ি বেশ ভালো মতো ব্রেক নিয়ে নিয়েছে এবং বাকিরা ছিটকে পড়েছে, তখন ওনারা গাড়ির গতি আরও বাড়িয়ে দিলেন। ওনাকে রিকোয়েস্ট করা সত্ত্বেও যে একটু গাড়িটা কমান, আমরা সরে যেতে চাই, আরও বাড়িয়ে দিলেন এবং তখন চাপা পড়ে আমার এই আহতটা হয়। এটাকে খুনের চেষ্টা ছাড়া আর কোনো কিছুই বলা সম্ভব না। এই গাড়ি নিয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের অধ্যাপক সংগঠনের সভায় যোগ দিতে গিয়েছিলেন তিনি, আর তারপরই যাবতীয় বিপত্তি। সেদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঠিক কি হয়েছে, তোমার সঙ্গেই বা কি হয়েছে? অধ্যাপক সংগঠনের একটা সভায় বহিরাগত নেতারা, বহিরাগত গুন্ডারা, যাদেরকে কোনোভাবে দেখলেই বুঝতে পারা যায় যারা শিক্ষক বা অধ্যাপক নয়, এরা যাদবপুরের সাধারণ স্টুডেন্টদের ওপর, যাদবপুরে তো অনেক অর্গানাইজেশন আছে, অনেক ইন্ডিভিজুয়াল আছে, প্রত্যেকের ডিমান্ড ওই দিন একটাই ছিল যে অবিলম্বে চাই ইউনিয়ন ইলেকশন। এবং ইউনিয়ন ইলেকশনের ডিমান্ডে একটা প্রোটেস্টে এরা ব্রাত্য বসুর সাথে আলোচনা করতে চেয়েছিল, সবাই চেয়েছিল, সব স্টুডেন্টরা। সেই জায়গা থেকে কোনো রকম সংলাপেও নিয়ে এঙ্গেজ করলেন না, বরং ওখান থেকে বেরোতে ইচ্ছুক হলেন। এবং সেই জায়গাতে সামান্য বিক্ষোভে আমরা দেখতে পেলাম কি ঘটনা ঘটলো। আমরা দেখতে পেলাম যে একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তোমার যন্ত্রণার কথা সরিয়ে রাখো খানিকক্ষণ, কিন্তু আমি বলছি সামান্য বিক্ষোভ বলবে? গাড়ির রিয়ার ভিউ মিরারটাকে চুরমার করা হচ্ছে, সাইড গ্লাসটাকে ভেঙে ফেলা হচ্ছে, সামনের কাঁচে তাতে ইট মেরে এত বড় গর্ত হয়েছে, কাঁচ ভেঙে গেছে, এটা সামান্য বিক্ষোভ? দেখুন, প্রত্যেকটা তোমরা তো ডেপুটেশন দিয়েছিলেন, শিক্ষামন্ত্রী রাজি হয়েছিল, তারপর এই গোলমালটা অ্যাভয়েড করা গেল না। এবং সেইখানে কোনো রকম বিশৃঙ্খলা হোক সেটা এসএফআই হিসাবে আমরা ইচ্ছুক ছিলাম না এবং এঙ্গেজও করিনি। সেইখানে বিষয়টা হচ্ছে প্রত্যেকটা ঘটনাটা প্রেক্ষিত থাকে। সেখানে টিএমসিপির এবং টিএমসির অন্যান্য অংশের যে গুন্ডারা এসেছিল, যে লুম্পেনরা এসেছিল, তারা বারংবার করে সভার শুরু থেকে সেখানে প্রোটেস্টারদের ওপর বিভিন্ন অকথ্য ভাষায় আক্রমণ করে এবং দিনের পর দিন ধরে যা বিভিন্ন জায়গায় হয়ে আসছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একই ঘটনা ঘটে, তারা আক্রমণ করে। এবং সেই আক্রমণ, সেই সিচুয়েশন, তার রিয়াকশনই যেখানে ব্রাত্য বসুর সাথে শান্তিপূর্ণভাবে আলোচনা এঙ্গেজ করা ইচ্ছুক ছিল স্টুডেন্টরা, সেইখানে উনি এঙ্গেজ করলেন না, বরং আহত হলে অন্যান্য স্টুডেন্টরা এবং এই ফার্স্ট ইয়ার একজন স্টুডেন্ট যে সেখানে নিহত হতে পারতো, মারা যেতে পারতো, এইটা ঘটনা। অর্ণবের ভার্সনটা জানতে চাইবো, পাশাপাশি আমার প্রশ্নও থাকবে যে যেখানে শিক্ষামন্ত্রী বলছেন অন ক্যামেরা যে খারাপ লেগেছে, 1, 2 হচ্ছে গাড়ি মেরেছে, আমি তো মারিনি, 3 আমার অল্প বয়সী কম বয়সী চালক, ছেলেটা দেখে ভয় পেয়ে গেছিল, 4 ছাত্রদের আহত হওয়াটা কাম্য ছিল না, সেইখানে কি করে স্কুটি তত্ত্ব সামনে, স্কুটি তত্ত্ব ঠিক না ভুল, ক্যামেরা কি বলছে আমি তাও দেখাবো, কিন্তু স্কুটি তত্ত্ব সামনে এসে আরেকটা নতুন অস্ত্র রাজনৈতিকভাবে তৃণমূলের বিরোধীদের হাতে দেওয়ার কি খুব প্রয়োজন ছিল? এর উত্তর চাইবো। একটা ফুটেজ, একটা ছবি অভিনব বা অন্য কোনো সংগঠন তারা দেখাতে পারবে যে সেই দিনকে ওই যে এজিএমটা হয়েছিল সেটা ওয়েব কুপার ব্যানারে এবং সেটা আগে থেকে ঘোষণা করা একটা এজিএম, মানে অ্যানুয়াল জেনারেল মিটিং, সেখানে কোনো গুন্ডা তথাকথিত কেউ ছিল কিনা? সেখানে 3000-এর উপর অধ্যাপক ছিলেন, তারা সারা পশ্চিমবঙ্গ থেকে এসেছেন, মহিলা অধ্যাপকেরা ছিলেন, এবং দুপুরের সময় থেকে যে রকমের প্রভোকেশন, কনস্ট্যান্টলি প্রভোকেশন করা হয়েছে, আমি যেটা পড়ে দেখালাম এটাও কিন্তু একটা প্রভোকেশন, এবং সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে আপনারা চলে আসুন এখানে, মানে সেখানে তারা ডাকা হচ্ছে সেখানে। তো এই যে প্রভোকেশনের যে একটা মনোভাব, সেই মনোভাবটা শুরু থেকেই ছিল। আপনি মানবেন যারা আহত হয়েছে বা যাদের দেখা যাচ্ছে তারা তো যাদবপুর বিশ্ববিদ্যালয়, তারা তো অবশ্যই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি নিজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার গ্র্যাজুয়েশন থেকে আরম্ভ করে পিএইচডি পর্যন্ত পুরোটাই যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং আমি ওখানে আমি জানি যে এই ধরনের একটা ধরুন প্রতিষ্ঠান বিরোধী রাজনীতি বলুন বা এই ধরনের রাজনীতির একটা চল রয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্য লেগেছে যেটা, সেটা হচ্ছে এই রকমের একটা প্রতিষ্ঠান বিরোধী, রাষ্ট্রবিরোধী যদি কোনো একটা ডেমনস্ট্রেশন হয়ও এবং তারপর যখন ভায়োলেন্স হয়, সেখানে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর হচ্ছে, শিক্ষামন্ত্রী আহত হচ্ছেন, তার টায়ার খুলে করে দেওয়া হচ্ছে, খুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, এত কিছুর পর আমি কিন্তু ছাত্রদের যতগুলো সংগঠন আছে কারোর মধ্যে কোনো অনুশোচনা দেখিনি। এটা সবচেয়ে অ্যালার্মিং লাগছে আমার।
ফুটেজ যদি দেখেন ভালো করে, সেখানে গাড়ি থেকে সে পড়ে গিয়েছে এবং ধাক্কাটা তার লেগেছে, পড়ে যাওয়ার পরে তার ধাক্কাটা লেগেছে, গাড়ি তাকে পিছিয়ে দিয়ে চলে গেছে, এরকম নয়, একদমই ঘটনাটা এরকম নয়। যাদবপুরের মতো প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে খোদ শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় ছাত্র। এই ছবি ঘিরে রাজ্য জুড়ে শোরগোল। দাবি পাল্টা দাবি, অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। শুরু থেকে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য দাবি করেছেন এই ছবি সাজানো। দেবাংশুর দাবি, শিক্ষামন্ত্রীর গাড়িতে ধাক্কাই লাগেনি, পাশে থাকা স্কুটিতে হোঁচট খেয়ে ইন্দ্রানুজ রায় জখম হয়েছেন। আমি প্রথমেই আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, এই ছবিটি কমপ্লিটলি ফেক, মিথ্যা, ফটোশপ করে তৈরি করা। পাল্টা ফ্রেম বাই ফ্রেম শট দেখিয়ে দেবাংশু ভট্টাচার্যর তত্ত্ব খারিজ করে দিয়েছেন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য সৃজন ভট্টাচার্য। ইন্দ্রানুজ যাচ্ছে এবং গাড়ির তলায় চাপা পড়লো দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস অন্য অ্যাঙ্গেল থেকে ভিডিও এনে দেখানোর চেষ্টা করছে যে ইন্দ্রানুজ গাড়ির তলায় চাপা পড়ে, কিন্তু এখানে দেখা যাচ্ছে পড়ছে। ইন্দ্রানুজের গাড়ি চাপা পড়ার তত্ত্ব খারিজ করতে ফেসবুকে থালা বাটি নিয়ে ডেমো দেওয়ার চেষ্টা করেন দেবাংশু ভট্টাচার্য। পাল্টা সাংবাদিক বৈঠকে ভিডিও তুলে ধরে সৃজনও প্রমাণ করার চেষ্টা করেন যে ইন্দ্রানুজ শিক্ষামন্ত্রীর গাড়ির নিচেই চাপা পড়ে জখম হয়েছেন। আরেকজন ছাত্র সে পিছন দিকে এসেছিল, যাকে ইন্দ্রানুজ বলে চালানোর চেষ্টা করছে তৃণমূল, সেই ছাত্রটি এরপরে ধাক্কা খেয়ে সে পড়ে যায় এবং তারপরে আহত। আমি একটু পজ করতে বলবো, ইন্দ্রানুজের জামার রং, জামার ডিজাইন এবং যে ছেলেটিকে ইন্দ্রানুজ বলে চালানোর চেষ্টা হয়েছে তার জামার রং, জামার ডিজাইন সম্পূর্ণ আলাদা এবং মুখাবয়ব দুটো আলাদা মানুষ, তাদের যে আলাদা সে তো বটেই। ইন্দ্রানুজকে আপনারা দেখতে পাচ্ছেন। দেবাংশু সৃজনের বাকযুদ্ধ এবার আরো সপ্তমে চড়ল। ফেসবুকে পোস্ট করে দেবাংশু ভট্টাচার্য লেখেন, আমি যে 5টা প্রশ্ন ছুড়েছিলাম, সাংবাদিক সম্মেলনে প্রিয় সৃজন দা 1.5খানা প্রশ্নের উত্তর দিতে পারেননি। যে খানদেরেক প্রশ্নের উত্তর দিয়েছে সেগুলোরও কোনো মাথামুন্ডু নেই। ঠিক আছে, আর একটা উত্তরের ভিডিও দিয়ে দিচ্ছি আজ। ফাইনাল কাউন্টার। এরকম টম অ্যান্ড জেরি আর ভালো লাগছে না। পাল্টা পোস্ট করে জবাব দিয়েছেন এসএফআই নেতা। দেবাংশুর তত্ত্ব উড়িয়ে সৃজন লিখেছেন, ইন্দ্রানুজ গাড়ির তলায় পড়ে আছে বলে একটি ছবি ভাইরাল হয়েছে, সংবাদ মাধ্যমেও দেখানো হয়েছে। দেবাংশুদের আবদার, ওই ভিডিওটি ছাড়া অন্য কোনো ভিডিও ফুটেজই তাতে যতই স্পষ্ট হোক না কেন যে শিক্ষামন্ত্রীর গাড়িতে ইন্দ্রানুজি ধাক্কা খেয়েছে, ওরা মানবে না। আমি আগের দিন একটি ভিডিও দেখিয়ে প্রথম দিনের তৃণমূলী মিথ্যাচারকে খণ্ডন করেছি, তারপর ওরা আর সেগুলো বলছে না, এখন অন্য কথায় চলে গেছে। সৃজনকে মুখোমুখি ডিবেটে বসার চ্যালেঞ্জও ছুড়ে দেন তৃণমূলের আইটি সেলের প্রধান। পাল্টা সৃজন লেখেন, তৃণমূল যেন গোলপোস্ট শিফট না করে। আমার কোথাও কারো সাথে কোনো আলোচনায় বসতে আপত্তি নেই, কিন্তু আমার প্রশ্নের উত্তর চাই, আসল কথায় আসতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে যে পরিমাণ দায়িত্বজ্ঞানহীন কুৎসা ও ঘৃণা বর্ষণ করছে বিজেপি তৃণমূল মিলে, তাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী সহ যে কারো নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে যেতে পারে। এই মিথ্যাচার বন্ধ হওয়া দরকার। দেখুন, আমরা প্রথম থেকে যেটা স্ট্রং আর যে পয়েন্টে বলেছি সেই পয়েন্টে এখনও স্টিক করছি। আমরা প্রথম থেকে যে বক্তব্য রেখেছি, গণশক্তি পত্রিকাতে যে ছবিটা প্রথম পাতায় প্রকাশিত হয়েছিল, একটা রাজনৈতিক দলের মুখপাত্র, তারা তো ভেরিফাই না করে কোনো ছবি বা কোনো খবর ছাপার কথা নয়। সে যতই হোক একটা পত্রিকা বলে নিজেদেরকে দাবি করে, যতই একটা রাজনৈতিক দলের মুখপাত্র হোক, সেই পত্রিকার ফ্রন্ট পেজে একটা গাড়ির তলায় আড়াআড়িভাবে একজনের চাপা পড়ার যে ছবি ভাইরাল হয়েছে এবং সেটাকে তারা ছেপেছেন, তাহলে গণশক্তি পত্রিকায় পরের দিন ছেপে এই ভুল ছবি ছাপার জন্য আমরা দুঃখিত, ফেক নিউজ স্প্রেড করার জন্য আমরা দুঃখিত, বিজেপির অমিত মালব্যর ভাইরা ভাই হওয়ার জন্য আমরা দুঃখিত, এটা বলে গণশক্তির পরের দিন একটা স্টেটমেন্ট দেওয়া উচিত। সেই স্টেটমেন্ট কি গণশক্তি এখনও দিয়েছে? সেই জায়গা থেকে কি ক্ল্যারিফাই করেছে? নাম্বার 1। নাম্বার 2, কিছু ছবি দেখানো হয়েছে যাদেরকে বলা হচ্ছে বহিরাগত বলে। আমি স্পষ্ট করে বলতে চাই, ওখানে যারা উপস্থিত ছিলেন ওটা কিন্তু শিক্ষামন্ত্রীর প্রোগ্রাম ছিল না, ওটা ওয়েব কুপার সভাপতি ব্রাত্য বসুর প্রোগ্রাম ছিল, যেটা আমাদের দলীয় প্রোগ্রাম। আর সেখানে যারা যারা ইনভাইটেড ছিলেন, যাদের ছবি সৃজনদা দেখাচ্ছে, তারা প্রত্যেকে ইনভাইটেড গেস্ট, তাদের প্রত্যেকের কাছে গেস্ট কার্ড রয়েছে। তার মধ্যে আমি কয়েকটা নাম আপনাদেরকে বলে দিতে চাই। যেমন ধরুন, অভিরূপ চক্রবর্তীকে দেখানো হয়েছে, কায়ুম মোল্লাকে দেখানো হয়েছে, এরা তো ব্রাত্য বসুর সঙ্গেই ছিলেন এবং এরাও গেস্ট হিসাবে এসেছিলেন। বাদ দিন ইনভাইটেড গেস্ট, তালিকাও রয়েছে আমাদের কাছে।
সম্বুদ্ধ চক্রবর্তী বলে একজনকে দেখানো হচ্ছে। এই সম্বুদ্ধ চক্রবর্তী এই মুহূর্তে বঙ্গবাসী ইভিনিং কলেজে পড়ান। তো বঙ্গবাসী ইভিনিং কলেজে যিনি পড়ান তিনি ওয়েব কুপার প্রোগ্রামে উপস্থিত থাকবে না তো কে থাকবে? ভারী আজব যুক্তি। আরেকটা ছেলের ছবি দেখানো হয়েছে অয়ন জানা বলে। সেই অয়ন জানা একটা বাচ্চা ছেলে, আমাদের জয়ী বলে একটা ব্যান্ড আছে পার্টির, সেই ছেলেটা আমাদের যে কোনো পার্টির প্রোগ্রাম হয় সেখানে ছেলেটা গান গায়। আপাত নিরীহ একটা বাচ্চা ছেলে, তার ফেসবুক প্রোফাইলে আপনারা গেলে দেখতে পাবেন সমস্ত তার যে স্টেজ শো কনসার্ট তার ছবিতেই তার প্রোফাইল ভরা। সেই একটা ছেলে উপস্থিত ছিল। তো এদের মধ্যে গুন্ডাটাকে সৃজনদা যাদেরকে বা এসএফআই বলছে তৃণমূলের গুন্ডা, অধ্যাপকরা তৃণমূলের গুন্ডা, এই অয়ন জানার মতো একটা বাচ্চা ছেলে যে গান গায় সে তৃণমূলের গুন্ডা, যারা তৃণমূলের ইনভাইটেড গেস্ট ছিল তারা তৃণমূলের গুন্ডা, কারা গুন্ডা? এখান থেকেই আরেকটা পয়েন্ট, আমরা যখন সিসিটিভির বসানোর দাবি নিয়ে এর আগেও আমাদের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট ওখানে আন্দোলন করেছে, গত পরশুদিনের প্রেস কনফারেন্সেও সে কথা আমি বলেছিলাম। সৃজনদার বক্তব্য হচ্ছে যাদবপুরে প্রচুর পরিমাণ সিসিটিভি আছে, এই নিয়ে কোনো সংশয় নেই। দ্যাটস ওয়্যার দ্য পয়েন্ট ইজ, যদি যাদবপুরে এনাফ সংখ্যক সিসিটিভি থেকে থাকে সৃজনদার প্রেস কনফারেন্সে বলা কথা অনুযায়ী, তাহলে সৃজনদা তো আবার ফেসে গেলে। তার কারণ যদি সত্যি এনাফ সংখ্যক সিসিটিভি থেকে থাকে তাহলে সেই সিসিটিভিগুলো থেকে ফুটেজ বার করে কেন দেখাচ্ছ না যে তৃণমূলের কোন সোকল্ড গুন্ডারা তোমাদেরকে মেরেছে? তুমি তো বলছো এনাফ সিসিটিভি আছে, এনাফ সিসিটিভি থাকলে গোটাটা কভার হওয়ার কথা। তাহলে সেই সিসিটিভি থেকে দেখাও যে সত্যি সত্যি ব্রাত্য বসুর গাড়ির তলায় আড়াআড়িভাবে পিষে দিয়ে চলে গেছে। সেই সিসিটিভি থেকে দেখাও তৃণমূলের কারা তোমাদের মেরেছে। সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। আমি প্রথম দিন থেকে বলছি যে যাদবপুরে সেদিন শিক্ষামন্ত্রীর সাথে অজস্র বহিরাগত ঢুকেছিল, যারা টিএমসিপির বিভিন্ন অঞ্চলের গুন্ডা। টিএমসিপির ইভেন ক্যাম্পাসে, অন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে পারে না, তার নামে উপাচার্য কমপ্লেন করেছেন, সে এখন ঢুকতে পারে না নিজের ক্যাম্পাসে, সে যাদবপুরে এসে গুন্ডামি করছে। আমাদের এই অভিযোগ ছিল। আমি আরেকবার প্রমাণ দেখাবো। ধরা যাক ব্রাত্য বসুর একদম গায়ের কাছে চলে এসেছে। এই ছেলেগুলির নাম সম্ভবত সম্বুদ্ধ এবং শামিরুল বা শরীফুল কিছু একটা, রবীন্দ্র ভারতী। আচ্ছা, জসিম সম্ভবত কলকাতা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, কায়ুম মোল্লা কলকাতা বিশ্ববিদ্যালয়। অয়ন জানা নিজের পরিচয় দিয়েছে ফেসবুকে, সাধারণ সম্পাদক টিএমসিপি পূর্ব মেদিনীপুর। অভিরূপের এখানে ছবি ছিল আমার ধারণা, অভিরূপ চক্রবর্তী কলকাতা বিশ্ববিদ্যালয়ে যার ঢোকার অধিকার নেই নিজের বিশ্ববিদ্যালয়, সে শনিবার অফ ডেতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েব কুপার অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে টিএমসিপির রবীন্দ্রভারতী বলো, মধ্যমগ্রাম থেকে আসা বলো, কলকাতা বিশ্ববিদ্যালয় বলো, পূর্ব মেদিনীপুর থেকে আসা আরও এরকম বিভিন্ন আমাদের কাছে আসছে, তারা সব এসে হাজির হয়েছিল। তাই একে বহিরাগত গুন্ডা ছাড়া আমি আর কী বা বলতে পারি। এবং তারা শিক্ষামন্ত্রীর খুব কাছে গিয়ে ছবি টবি তুলছে ইত্যাদিও দেখা যাচ্ছে। সুতরাং শিক্ষামন্ত্রী ওয়েব কুপার অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে আসছেন এবং সেখানে এসে তিনি যে অসুবিধার মধ্যে পড়ছেন তাতে অধ্যাপক নয়, যাদবপুরও নয়, এরকম বেশ কিছু ছেলেপুলে একেবারে তার ঘাড়ের ওপরে উঠে পড়ছে, তার আশেপাশে ঘুরঘুর করছে। শিক্ষামন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হলে তার দায় তাদেরও নিতে হবে। এই বহিরাগত টিএমসিপির লোকেরা ওখানে কি করছিল এইটা আমাদের প্রশ্ন ছিল, এটার জবাব ওরা এখনও ঠিক দিয়ে উঠতে পারেনি। 2 নম্বর হচ্ছে যে দেবাংশু একটা কি বলেছে, এসএফআই তো সেদিন শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছিল, তাহলে এসএফআই বলছে কেন? আচ্ছা, এসএফআই যে সেদিন ডেপুটেশন দিয়েছিল এইটা আমরা কোথাও অস্বীকার করিনি। এসএফআই কর্মীরা ইভেন ওই যে ছেলেটা পরে ওমপ্রকাশ মিশ্রর গাড়ির তলায় আহত হয়েছে অভিনব, ও এই ডেপুটেশন টিমে ছিল। এসএফআই ডেপুটেশন দিয়েছে এটা আমরা কোথাও অস্বীকার করিনি। আমাদের বক্তব্য যেটা ছিল যে প্রথমে টিএমসিপি দিল ডেপুটেশন, তারপর আপনি এসএফআই একটা নেব না করে নিলেন, তারপরে বাকিরা যখন কথা বলতে এলো তখন আপনি সবার কথা না শুনে হঠাৎ অসহিষ্ণু হয়ে গেলেন কেন? এমনকি এমন ভিডিও আছে যেখানে আপনি ইন্দ্রানুজের সাথে কথা বলছেন, কথা বলতে বলতে হঠাৎ আপনি অসহিষ্ণু হয়ে গেলেন এবং তারপরে গাড়িতে উঠে গেলেন এবং গাড়ি চালিয়ে দিলেন। প্রতিবাদী ছাত্রদের সবার কথা শুনলেন না, তারা সবাই একটা কমন কথা নিয়ে এসেছিল যে ছাত্র ভোট, স্বচ্ছ ছাত্র ভোট যত দ্রুত সম্ভব যাদবপুর ইউনিভার্সিটিতে হোক। 2, 3, 4 জনের কথা শুনলেন, 5, 6, 7, 8, 9-এর কথা আর না শুনে অধৈর্য হয়ে গাড়ি চালিয়ে দিলেন। এর দায় শিক্ষামন্ত্রীকেই নিতে হবে। সিপিএমের রাজ্য কমিটির সদস্য সৃজন ফেসবুক পোস্টে আরও প্রশ্ন করেছেন, ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না কেন রাজ্যে?
কেন হাইকোর্টকে বলতে হলো ইন্দ্রানুজের বয়ানের ভিত্তিতে এফআইআর করার কথা? কি ঢাকতে চাইছে পুলিশ? নির্বাচন করব না এইটা মনোভাব সরকারের, তাহলে কি ইচ্ছে করে অস্থায়ী ভাইস চ্যান্সেলর দিয়ে ইউনিভার্সিটিগুলো চালানো হচ্ছে, যাতে ছাত্র সংসদ নির্বাচনের এই দাবিটা, যেটা ন্যাচারাল ডিমান্ড ছাত্রছাত্রীদের, সেই নির্বাচনের দাবিটাকে এড়িয়ে যাওয়া যায়, পাশ কাটিয়ে যাওয়া যায়? তাহলে কি ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত হলে তৃণমূলের এ টিম, তৃণমূলের বি টিমের সঙ্গে ক্রাইম সিন্ডিকেটের দখলদারি কার হাতে থাকবে সেই নিয়ে বোমাবাজিতে লিপ্ত হবে বলেই ইউনিয়ন ইলেকশনটাকে বন্ধ করে রেখেছে? আমরা স্পষ্ট বলছি, সময়টা আর 2011 নয়, ওটা 2011 ছিল, এটা 2025 সাল। ওরা যদি খেলা হবে পরিকল্পনা করে থাকে, আমরাও বলছি ক্যাম্পাসে ক্যাম্পাসে কিন্তু এবার চালিয়ে খেলা হবে। দেখুন, এসএফআই এর বন্ধুরা প্রেস কনফারেন্স করে বলেছেন চালিয়ে খেলা হবে। আমরা শুনে সত্যি খুব খুশি হয়েছি, কারণ আমরা তো 2021 থেকেই বলছি আসুন খেলবো, খেলা হবে, কিন্তু তারাই খেলতে রাজি হচ্ছিলেন, এখন খেলতে রাজি হয়েছেন, এটা নিয়ে আমরা খুব খুশি হয়েছি। কিন্তু শেষমেশ প্রশ্ন তো একটা জায়গাতেই থেকে যায়, ভাবলেও হাসি পায়, সেটা হচ্ছে আপনারা 0 রানে আউট হয়ে যাবেন না তো। আমার কথা হচ্ছে প্রথমে সিঙ্গেল নেওয়ার চেষ্টা করুন, ক্রিজে টিকে থেকে অন্তত সিঙ্গেলটা নিন, সিঙ্গেল নিয়ে ক্রিজে টিকতে পারলে তবে তো চালিয়ে খেলবেন। আর আমার এসএফআই এর বন্ধুদের জন্য শুধু 4টে লাইন বলি, না তুমি বিরাট, না তুমি মেসি, ফাঁকা কলসির আওয়াজ বেশি, হয়ো না বন্ধু মনক্ষুণ্ণ, তোমার কপালে এবারও শূন্য। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেই বিক্ষোভের একটি মেরুতে ছিল বামপন্থী ছাত্ররা, আর অন্যদিকে ছিল তৃণমূলপন্থী অধ্যাপকরা। এরই মধ্যে বিবাদে ঢুকে পড়েছে আরএসএস এর ছাত্র সংগঠন। সোমবার সন্ধে আচমকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পৌঁছে যান এবিভিপির নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের গেট ধরে ঝাঁকাতে থাকেন তারা। বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা। গেটের উপর উঠে ছিঁড়ে ফেলা হয় পোস্টার, ছুঁড়ে ফেলা হয় বাম ও অতিবাম ছাত্র সংগঠনের ঝান্ডা। নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি, হাতাহাতি হয় বিক্ষোভরত এবিভিপি সমর্থকদের। এরপরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দেয় এবিভিপি। আগামী দিনে যাদবপুরের ভিতরে বিদ্যার্থী পরিষদ সার্জিক্যাল স্ট্রাইক করবে এবং সেটা খুব ভয়ঙ্কর। যেরকম ভাবে যে ভাষা, যে সংগঠন যে ভাষা বোঝে, আগামী দিনে বিদ্যার্থী পরিষদ তাকে সেই ভাষাতেই জবাব দেবে, এর জন্য তারা প্রস্তুত থাকবে। এর পাল্টা আসে এসএফআই এর তরফ থেকেও। যদি কালকের মতো সার্জিক্যাল স্ট্রাইক ওরা আবার করবার চেষ্টা করে, সেটা করতেই পারে, সেইটার জবাব যাদবপুরের ছাত্রছাত্রীরা নিজস্ব মেজাজে দিয়েছে, আগামী দিনেও দেবে। শনিবারের ঘটনার পর 1 সপ্তাহ পার হতে চললেও ছাত্র সংগঠনের চাপানুতো ঢুকে গেছে বঙ্গ রাজনীতির মূল স্রোতেও। রাজনীতির আঁচে উত্তপ্ত উনুনেই রুটি সেঁকে নিতে চাইছে ডান বাম সমস্ত ছাত্র সংগঠনই। দেখুন, বিশ্ববিদ্যালয়ের অবস্থা আজকে থেকে কিংবা 1 মার্চ থেকে খারাপ কিংবা টালমাটাল তেমনটা আমরা বলতে পারি না, কারণ আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি বিশ্ববিদ্যালয়ের ফান্ড কাট হচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটির ডিপার্টমেন্টগুলোতে প্রশ্নপত্র পাল্টে যাচ্ছে, কিংবা প্রফেসররাই অনেক সময় জানতে পারছেন না যে সেমিস্টার পরীক্ষা চলছে, আজকে গার্ড দেওয়ার বিষয় রয়েছে। স্টুডেন্টরা এসে খুব একটা খারাপ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, যেখানে কেউ গার্ড দেওয়ার আসছে না, প্রশ্ন নিয়ে আসছে না। তারপরে যখন যাওয়া হচ্ছে তাদের কাছে, প্রফেসরদের কাছে, তখন জানা যাচ্ছে যে প্রফেসররা হয়তো জানতেনই না যে আজকে সেমিস্টার রয়েছে কিংবা এই ব্যাচের সেমিস্টার রয়েছে। ফলে এই টালমাটাল পরিস্থিতি বরাবর ছিল। এই অবস্থায় যখন আমরা দেখছি পার্মানেন্ট ভিসি নেই, পার্মানেন্ট রেজিস্ট্রার নেই, তখন আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়েছি এই বিষয়গুলোকে অ্যাড্রেস করে, কিন্তু তখনও দেখেছি যে এগুলোর কোনো সুরাহা হয়নি। আমরা তাই জন্য 1 মার্চ আমাদের ইউনিয়ন ইলেকশন 5 বছর বন্ধ, সেই দাবিটার সাথে সাথে এই যে ইউনিভার্সিটির ভেতরকার কিছু সমস্যা, সেই সমস্যাগুলো নিয়েও গেছিলাম শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে। তারপরের পরিস্থিতি আমরা দেখতে পেরেছি সবাই। তারপরে একদমই সেটা বলার অবকাশ রাখে না, কারণ আপনারা সবাই জানেন একজন ছাত্র শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় এসছে এবং ওমপ্রকাশ মিশ্রের দ্বারা শারীরিকভাবে নিগ্রহ হতে হয়েছে 2জন ছাত্রীকে, এবং তার জাস্টিস চাইতে গেলে আমাদের কমরেডদের পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে তিনি চলে গেছেন। তো এই পুরো ব্যাপারটাকে নিয়ে আমাদের এখন পর্যন্ত মুভমেন্ট চলছে, কিন্তু মুভমেন্ট চলছে, আমরা চাইছি ভিসি স্যার আমাদের সাথে কথা বলুন। ভিসি স্যার আমরা জানতে পেরেছি যে অসুস্থ, আমরা অবশ্যই তার আরোগ্য কামনা করি। আমরা চাই যে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এবং আমাদের সাথে কথা বলুন। কিন্তু ভিসি স্যারের অনুপস্থিতিতেও রেজিস্ট্রার কিংবা প্রো ভিসি কেউই আমাদের সাথে যোগাযোগ করেননি।
কর্তৃপক্ষের কেউ আমাদের সাথে যদি যোগাযোগটাই না করে তাহলে তো আমাদের আর কোনো সুরাহা পাওয়ার জায়গা থাকছে না খুব একটা, কারণ শিক্ষামন্ত্রীও আমাদের পাশে দাঁড়াচ্ছেন না, আমাদের অথরিটিও আমাদের পাশে দাঁড়াচ্ছেন না। ফলে আমাদের এই আন্দোলনটা কোন দিকে যাবে সেই দিকটা নির্ধারিত হবে তখনই যখন আমাদের সাথে এসে কথাটুকু বলবেন। তো আমাদের আন্দোলনটা চলছে, আমাদের আন্দোলনটা কেবল এই জন্যে চলছে না যেই দাবিগুলো করা হয়েছিল আপনাদের কাছে দেখেছিলাম, সেই দাবিগুলো যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ আরও যা যা দাবি ছিল সেগুলো আপনারা জানেন। আমাদের আন্দোলনটা এই কারণেও যাতে ইউনিভার্সিটি ক্যাম্পাসটা সুস্থভাবে পরিচালিত হয়, ইউনিভার্সিটি ক্যাম্পাসের ফান্ড কাট না হয়, ইউনিভার্সিটি ক্যাম্পাসের পরীক্ষাগুলো ঠিকভাবে হয়, ইউনিভার্সিটির ভেতরের ক্লাসরুমগুলোতে পাখা, ফ্যান ইত্যাদি বেসিক জায়গাগুলো যাতে পূরণ হয়, এই দাবিগুলো, সমস্ত দাবিগুলো নিয়েই আমাদের আন্দোলন। তৃণমূল সিপিএম ভাই ভাই, তলে তলে ফিশ ফ্রাই। আজকে গত 4-5 দিন ধরে যেটা যাদবপুর ক্যাম্পাসে হচ্ছে, এই এক লাইনেতে এটাকে সামাপ করা যায়। কিভাবে তৃণমূল কংগ্রেসের মদতে সিপিএম, এসএফআই, বাম, অতিবাম, ঝান্ডুবাম সবাই মিলে যাদবপুর ক্যাম্পাসকে পড়াশুনোর পরিস্থিতি থেকে সাধারণ ছাত্রছাত্রী যারা হাজার হাজার ছাত্রছাত্রী জেলা থেকে উঠে আসে নিজের মা বাবার রক্ত জল করা পয়সাকে, সেই জায়গাতে যাদবপুরকে একটা নেশার আতুর ঘরে পরিণত করেছে। এবিভিপির স্পষ্ট দাবি যে আগামী দিনেতে লিঙ্গ কমিশনের সুপারিশ মেনে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। এই ছাত্র সংসদ নির্বাচনেতে যাদবপুরের প্রত্যেকটা কলেজেতে, প্রত্যেকটা ফ্যাকাল্টিতে বিদ্যার্থী পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করবে এবং ক্যাম্পাস কী করে চালাতে হয় লেফটদেরকে পরিষ্কারভাবে দেখিয়ে দেবে। আজকের দিনে আমরা দেখছি কোনো ভাইস চ্যান্সেলর নেই, কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই। যে শিক্ষামন্ত্রীর ওপরেতে অ্যাটাক হলো সেই শিক্ষামন্ত্রী সমানভাবে দোষী, কারণ কি সে নিজে একজন ছাত্রের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে। আর কীরকম ছাত্রদের আজকে লেফটরা পুষে রেখেছে ওইখানেতে, যারা ভারত বিরোধী আরবান নকশালদেরকে পুষে রেখেছে, এরা দেশকে ভালোবাসে না। এবিভিপির স্পষ্ট দাবি যে আগামী দিনে যাদবপুর ক্যাম্পাসেতে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করব, দেশ বিরোধীদের বিপক্ষে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করব, নেশার বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করব এবং যাদবপুর ক্যাম্পাসেতে পড়াশুনোর পরিস্থিতি ফেরাবো। আজকের দিনে যখন যাদবপুরের মতন প্রতিষ্ঠানে এরকম নক্কারজনক ঘটনা ঘটছে, ছাত্রছাত্রীরা সেখানে সুরক্ষিত নয়, সেইটাকে তৃণমূল এরকমভাবে সেটিং করে রেখেছে যে নাকতলাতে যাতে পার্থ চ্যাটার্জি জিততে পারে সেইটা যাতে সুনিশ্চিত করা যায়। এইটা পুরোপুরি প্রতীক জৈনের মতন যে স্ট্র্যাটেজিস্ট সোকল্ড তাদের লক্ষ্য, কারণ কি আগামী দিনে 26-এ শাসক বিরোধী ভোট আসছে, সেই শাসক বিরোধী ভোটে যাতে বিরোধী ভোট, এই ঐক্যবদ্ধ ভোট যাতে ভাগ হয়ে যায়, সেইটারই চক্রান্ত এই প্রতীক জৈনের নেতৃত্বে চলছে। তৃণমূল কংগ্রেসের আর সিপিএমের এই যে বাইনারি, এই বাইনারিকে বিদ্যার্থী পরিষদ কিন্তু শেষ করবে এবং আগামী দিনে প্রত্যেকটা জায়গাতে ছাত্র সংসদ নির্বাচনে তো আমরা বুক চিতিয়ে লড়াই করে দেখিয়ে দেব কিভাবে আমরা, যেভাবে আমরা বিশ্বভারতীকে ঠান্ডা করেছি, যেভাবে জেএনইউ ঠান্ডা হয়েছে, 3 বছরের মধ্যে যাদবপুর ইউনিভার্সিটিও ঠান্ডা হবে। পরিষ্কারভাবে আজকের দিনে বলে দিতে চাই, আজকের দিনে যাদবপুরের মতন ক্যাম্পাস থেকে দেশ বিরোধী সকল শক্তিদেরকে বার করে ফেলতে হবে, কারণ কি এখানে সিপিএম নেশা করায় আর তৃণমূল এখানেতে নেশা সাপ্লাই করে। এই সবের যে চক্রান্ত, এই চক্রান্তটাকে শেষ করার জন্য বিদ্যার্থী পরিষদ যা করা দরকার আমরা করব এবং আগামী দিনেতে যাদবপুরকে ঋষি অরবিন্দের যে আদর্শে যাদবপুর তৈরি হয়েছিল, সেই ঋষি অরবিন্দের আদর্শকে স্থাপিত আমরা যাদবপুরের মাটিতে করব। লাল দুর্গে যে গেরুয়া ফাটল ধরেছিল, সেই ফাটলেতে আজ এসএফআই খুব ভয় পেয়েছে। তাদের এই শেষ দুর্গটাও বাঁচবে না, এই শেষ দুর্গ থেকেও তাদেরকে সমূলে আমরা উৎখাত করব, এইটা আমরা বলতে চাই পরিষ্কারভাবে। শনিবারের ঘটনার পর থেকেই ছন্দ কেটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। প্রথমে শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ, তারপর তার গাড়ির ধাক্কায় এক ছাত্রর গুরুতর জখম হওয়া। এরপর থেকেই অচলাবস্থা তৈরি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের আশা যেমন কমেছে, তেমনি এখনো ক্যাম্পাসে আসছেন না অনেক অধ্যাপকও। ভারপ্রাপ্ত উপাচার্য যেমন হাসপাতালে ভর্তি রয়েছেন, তেমনি রাজ্যের বাইরে রয়েছেন সহ উপাচার্য। এদিকে মঙ্গলবার থেকে ক্যাম্পাসে অবস্থান বিক্ষোভ করছেন পড়ুয়ারা। অরবিন্দ ভবনের সামনে প্রতিদিনই চলছে প্রতিবাদ কর্মসূচি। এই দিনও ক্যাম্পাসের ভিতরে মিছিল করেন পড়ুয়ারা। মিছিলের মাঝে মাঝে বিভিন্ন বিভাগের সামনে ছোট ছোট পথসভা করা হয়। এরপর বৃহস্পতিবার ফের জেনারেল বডির বৈঠকে বসেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। চাঁদেও কলঙ্ক থাকে,
এই যাদবপুরেও একটা কলঙ্কিত অংশ আছে, মুষ্টিমেয় কিন্তু কলঙ্কিত অংশ। করতে দেবো না, ইউনিভার্সিটির মধ্যে আমাদের রাজত্ব চলবে, যেন এটা আলাদা দ্বীপ। আমাদের যা বলবো তাই চলতে হবে, সেখানে দেশের আইন চলবে না, অন্য কোনো ব্যবস্থা চলবে না, শিক্ষাঙ্গনের যে রীতি নীতি কালচার সেগুলো চলবে না। নয়তো নিজেদের হোস্টেল একটা ছাত্রকে পিটিয়ে ঠেলে ফেলে মেরে দিতে পারে। অচলাবস্থা কাটছেই না যাদবপুরে। বৃহস্পতিবারও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হলো স্লোগানে। অরবিন্দ ভবনের সামনে ডাফলি বাজিয়ে বিক্ষোভে সামিল হলেন আন্দোলনকারী পড়ুয়ারা। উপাচার্য হাসপাতালে ভর্তি, বলছেন অসুস্থ। সহ উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কাজে বেঙ্গালুরু গেছেন, কিন্তু আন্দোলনরত পড়ুয়ারা আলোচনার দাবিতে অনড়। কর্তৃপক্ষকে আসতেই হবে, কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, ভিসির শরীর খারাপ, আমরা মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই বলছি, হ্যাঁ উনি দ্রুত সুস্থ হয়ে উঠুক, কিন্তু অন্যান্য কর্তৃপক্ষ তারাও কথা বলুক আমাদের সাথে। যতক্ষণ না কর্তৃপক্ষ আসছে আমরা আমাদের জায়গা থেকে উঠছি না। উপাচার্য এখন অসুস্থ, উপাচার্যের সমগ্র রকমের দ্রুত আরোগ্য কামনা করছি। এই পরিস্থিতিতে উনি আসতে পারছেন না, কিছু বলার নেই তাতে। কিন্তু সহকারী উপাচার্যও শুনলাম ব্যাঙ্গালোরে আছেন ব্যক্তিগত কাজে। অন্যদিকে রেজিস্ট্রার, যিনি এই ইউনিভার্সিটির সিকিউরিটির প্রধান দায়িত্বে, তিনি আসছেন, তিনি আসতে পারবেন। তার সাথে আমরা আমাদের দাবিসমূহ, মানে রেজিস্ট্রার সংক্রান্ত যা সমস্ত দাবিসমূহ তা আমরা পেশ করব যবে তিনি আসবেন। এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এইটুকু বলতে পারি যে এই অচলাবস্থা তখনই কাটবে যখন আমরা এই রকম কোনো তিনজন রেজিস্ট্রার বা উপাচার্য বা সহ উপাচার্যর কথা বললাম, তাদের কারোর সাথে অ্যাকাউন্টেবল হব। মঙ্গলবার থেকে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারী পড়ুয়ারা, কিন্তু শনিবারের ঘটনার পর থেকে আর বিশ্ববিদ্যালয়ে আসেননি উপাচার্য। অসুস্থতার কারণ দর্শিয়ে বুধবার দুপুরে আরএন-টেগর হাসপাতালে ভর্তি হন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত। হাসপাতাল সূত্রে খবর, তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। এখনো বিপি একটু হাইয়ের দিকে, গিডিনেস আছে, মানে বর্ষা থেকে উঠতে গেলে মাথা ঘুরে যাচ্ছে, হ্যাঁ একটু হেঁটে টয়লেট যেতে গেলে মাথা ঘুরে যাচ্ছে, ঠিক আছে। আর একদিনের ভেতরে তো হবে না, ওরা বোধহয় একটা করোনারি অ্যানজিও করার প্ল্যানও করছে। কালকে তো এমআরআই করেছে, দেখা যাক। এখন একটু তো মানে আমাদেরকে একটু তো ধৈর্য ধরে দেখতে হবে ওর কি অবস্থা। আমরা যেটাকে আমাদের মেডিকেল স্থিতিশীল বলি, সেটা এখনো বলতে পারবো না। কার্ডিওলজিস্ট দেখে পরিষ্কার উনি বলেছেন যে হয়তো ভবিষ্যতে একটা সিটি এনজিও লাগবে, কিন্তু ইসিজি ইকোটা নর্মাল এসছে, সুতরাং সেটা ভবিষ্যতে করা যাবে। কিছুটা স্থিতিশীল হয়েছে, এটা একটা বড় পয়েন্ট। হাসপাতাল সূত্রে দাবি আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে, তারপর ছড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্ত এই মুহূর্তে অনেকটাই স্থিতিশীল রয়েছে। হাসপাতাল সূত্রে খবর যে তার ইতিমধ্যে এমআরআই, ইসিজি সহ একাধিক রিপোর্ট করা হয়েছে, যে রিপোর্ট কিন্তু ইতিমধ্যে নর্মাল এসেছে। যদিও উদ্বেগ পুরোপুরি তার কমেনি, সেই কারণে আরও বেশ কিছু মেডিকেল পরীক্ষা তার করা হবে এবং তারপরে তাকে কিন্তু পর্যবেক্ষণে রাখা হবে এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাকে আর কতদিন হাসপাতালে ভর্তি রাখা সম্ভব হবে। কোন ছাত্ররা বললো? যে ছাত্ররা অঙ্কে ফেল করার পর 26-27 ঘন্টা ভিসিকে ঘেরাও করে রেখেছিল, যারা কলঙ্ক, শিক্ষা ব্যবস্থার কলঙ্ক। অঙ্কে ফেল করেছি, পাশ করাতে হবে, ভিসিকে 27 ঘন্টা, আজ থেকে 1 সপ্তাহ আগের ঘটনা। সেই সব ছাত্ররা এইসব কথা বলছে। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, আর কয়েকজন মুষ্টিমেয় ছাত্রও তারা তার সুনাম নিয়ে ছেলে খেলা করছে, তাদেরই তো এরকম দাবি হবে। অসুস্থ কি হয়েছে দেখা করে কথা বলতে হবে। লজ্জাকর, মানে পশ্চিমবঙ্গের শিক্ষিত লোকদের কাছে, কৃষ্টিবান লোকদের কাছে এই যারা ছাত্র বলে নিজেদের এত বড় বড় কথা বলছে, তাদের জন্য আমরা সমস্ত পশ্চিমবঙ্গের শিক্ষিত লোক লজ্জাবোধ করছে। সব মিলিয়ে যাদবপুরের অচলাবস্থা কাটার কোনো লক্ষণ আপাতত নেই। প্রশ্ন একটাই, যাদবপুর কিভাবে শান্ত হবে? বহু মেধাবী ছাত্রছাত্রী দীর্ঘদিন ধরে যাদবপুরে পড়াশোনা করেছেন, তারা আন্তর্জাতিক স্তরে নিজের স্থান অধিকার করেছেন। যে ঘটনাটা সম্প্রতি ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ভারতীয় সংবিধান অনুযায়ী প্রত্যেকের বাক স্বাধীনতার অধিকার আছে, যেমন মাননীয় মন্ত্রীর আছেন ঠিক তেমনি ছাত্রছাত্রীদের আছে। আমার মনে হয় যে সেদিন প্রশাসনিক যে ব্যর্থতা সেটা কিন্তু চোখের সামনে উঠে এসেছে। যখন প্রশাসন জানতো বা জানতেন
যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাননীয় শিক্ষামন্ত্রী আসবেন, তিনি একটি সাংবিধানিক যে পজিশন সেটা তিনি অধিকার করে আছেন, অন্যদিকে ছাত্র ছাত্রীরা তাদের দাবি দাবা রাখবে, তখন যে নিরাপত্তা বলয়টার প্রয়োজন ছিল সেই নিরাপত্তা বলয়টা কিন্তু দেখা যায়নি। এবং সেটা যে শুধুমাত্র রাষ্ট্রীয় নিরাপত্তা হতে হবে সেটা নয়, আভ্যন্তরীণ নিরাপত্তা কিন্তু সারা পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ে থাকে। এটা কখনোই কাঙ্ক্ষিত ছিল না যে ছাত্রছাত্রীরা মাননীয় মন্ত্রীর গাড়ির উপর উঠে কাঁচ ভাঙবেন এবং বিভিন্ন জায়গায় শিক্ষক নিগৃহীত হবে। আবার একই সঙ্গে এটাও কাঙ্ক্ষিত নয় একজন মন্ত্রী গাড়ি চালিয়ে ছাত্র আহত হবে এবং গাড়ির ওপর ছাত্র বসে আছেন, সে গাড়ি নিয়ে বিশ্ববিদ্যালয়ের চত্বর ছেড়ে বেরিয়ে যাবেন। যার সমস্যা হয়েছে আমার মনে হয় প্রশাসনিক দুর্বলতাটাকে আর না এগিয়ে নিয়ে গিয়ে ছাত্র ছাত্রীদের সঙ্গে সব পক্ষ একসঙ্গে বসে এর একটা সুব্যবস্থা এবং একটা যেটা যাতে পঠন পাঠন আবার নতুন করে শুরু করা যায়, চালু করা যায়, পঠন পাঠনের একটা মান বজায় রাখা যায়, সেটা শুরু হোক। কেননা কেউ দায় নেবে না সেটা হতে পারে না, আর কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে দায়হীনতায় ভুগতে পারে না। আমরা জানি বিগত 1 বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তারও বেশি সময় ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয় একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনার যে সাক্ষী হয়েছে, সেটা কিন্তু শিক্ষক হিসেবে, যাদবপুরের ছাত্র হিসেবে কখনোই কাঙ্ক্ষিত নয়। প্রতিবাদ থাকবে, ঠিক তেমনি কর্তৃপক্ষের যে ভূমিকা সেটাও যেন ঠিকভাবে পালিত হয় সেটাও কর্তৃপক্ষকে দেখতে হবে। অর্থাৎ ভারতীয় সংবিধান অনুযায়ী যা যা করণীয় সেটা যদি কর্তৃপক্ষ করতে না পারে সেটা কিন্তু কর্তৃপক্ষের দুর্বলতা। আমার মনে হয় যত শীঘ্র সম্ভব সব পক্ষ, অর্থাৎ বিশেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের সঙ্গে বসে এই সমস্যার দ্রুত সমাধান করুক। দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্ম যে সময় হয়েছে সেটা স্বাধীনতা আন্দোলন, বঙ্গভঙ্গ তার পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছে। ফলে প্রথম থেকেই এই বিশ্ববিদ্যালয়ের তৈরি হওয়ার ইতিহাসের মধ্যেই একটা অ্যান্টি এস্টাবলিশমেন্টের একটা চিহ্ন, একটা স্মৃতি, ইতিহাস সে বহন করে নিয়ে চলেছে এবং গোড়া থেকেই সে উপনিবেশের যে শিক্ষা তার একটা বিকল্প হয়ে ওঠার চেষ্টা করেছে। ফলে সবসময় সে একটা প্রতিস্পর্ধী ভূমিকা নিজের রেখেছে এবং সেই প্রতিস্পর্ধী ভূমিকা তার ছিল বলেই আমার ব্যক্তিগতভাবে যতটুকু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আমি পড়েছি যে সে সবসময় একটা প্রতিষ্ঠান বিরোধিতার কথা বলেছে। আমরা এখানে দেখেছি যে সময় কংগ্রেসি আমল, সেই সময় কিন্তু এখানে একটা নকশাল আন্দোলনের একটা বড় বিকাশ হয়েছে। অনেকগুলো ধরনের রাজনৈতিক মত চিন্তা এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে। এক রকমের চিন্তা, এক রকমের মত ছিল না। বামফ্রন্ট জমানা যখন চলেছে তখনও দেখেছি এই বিশ্ববিদ্যালয় কিন্তু ছাত্র ইউনিয়নগুলো, শিক্ষক সমিতিগুলো, সেগুলো কিন্তু সবসময় যে শাসক দলের লোকেরাই পরিচালনা করেছেন তা নয়। সেখানে কিন্তু ভিন্ন ভিন্ন মত, ভিন্ন ভিন্ন চিন্তা, ভিন্ন ভিন্ন স্বর, অর্থাৎ শাসকের বিরুদ্ধে ভিন্ন স্বর, এই বলার একটা পরিসর দীর্ঘদিন তার ইতিহাস এবং গণতন্ত্রের অনুশীলনের জন্য বলার, তৈরি হওয়ার সুযোগ হয়েছে। ফলে এখানে যেটা হয়েছে দীর্ঘ সময় ধরে অনেকগুলো মত, অনেকগুলো চিন্তা, সেগুলো এখানে চর্চা হওয়ার, এখানে যে পরিবেশ পরিস্থিতি রয়েছে এখানে কেউ মৌলবাদীদের মতো একতরফা একটা মতকে কাউকে চাপিয়ে দেয় না, এক ধরনের মতের দিকে কাউকে বাধ্য করে না এবং সেই কারণে ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, গবেষক সকলেই তার ভিন্ন মত, ভিন্ন রুচির অধিকার এই বিশ্ববিদ্যালয় সকলকে দিয়েছে। এই ভিন্ন রুচির অধিকারের জন্যই আমার মনে হয় নানা ধরনের চিন্তা, নানা ধরনের মত, সেটা কখনো কখনো সংঘাত, বিতর্ক, সংঘর্ষের জায়গা পর্যন্ত গিয়ে পৌঁছয়। এখানে খেয়াল রাখতে হবে একটা জিনিস, যে এই যে মতানৈক্য আমাদের মধ্যে, এই যে গণতান্ত্রিক পরিসরে ভিন্ন মতের অধিকার, এইটা যেন অন্যের মতকে খর্ব না করে, এমন জায়গায় চলে না যায় যেখানে আমরা আমার মত প্রকাশ করতে গিয়ে অন্যের স্বাধীনতা, অন্যের গণতন্ত্রকে খর্ব করছি। এই জায়গাটা যদি স্মরণ রাখি তাহলে কিন্তু যাদবপুরের এই ধরনের অনেক সমস্যাকে মেটানো সম্ভব। তবে আমি আবারও বলবো যে আপনারা বাইরের বিশ্ববিদ্যালয়, কলেজগুলোতে এক ধরনের স্বর পান, আর বাকি স্বরগুলো আসতেই পারে না আপনাদের টেলিভিশনের ক্যামেরা পর্যন্ত, কারণ দাদারা, দিদিরা সরকার পক্ষের সেটাকে চেপে দেন। ভারতবর্ষের অন্যত্রও তাই হয়, যেখানে গণতন্ত্র করার সুযোগ আছে, কথা বলার সুযোগ আছে, সেই কথাগুলো বেরিয়ে আনার
বের করার সুযোগ যেখানে থাকে সেই রকম একটা পরিসর যাদবপুর দিয়েছে। এর জন্য আমি মনে করি যে যাদবপুরের এই গণতান্ত্রিক আবহাওয়া, পরিবেশ, সুস্থ সংস্কৃতি চিন্তার লক্ষণ। শনিবারের ঘটনার পর থেকে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন শুধুই যাদবপুর কাণ্ড, যা ঘিরে বিজেপি তৃণমূলের হুমকি অব্যাহত। দু দলেরই নিশানায় যাদবপুরের আন্দোলনকারী বামপন্থী পড়ুয়ারা। আমাদের যারা কর্মীরা আছে তারাও কিন্তু উগ্র হতে পারে। 2 মিনিট সময় লাগে। যদি মনে হয় 1 মিনিট সময় লাগবে যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে, নরম 1 মিনিট বলেছে, আমি 30 সেকেন্ড বলবো। ন্যূনতম 30 সেকেন্ড আর সর্বোচ্চ 2 মিনিট। মন্ত্রী থেকে তৃণমূল বিধায়ক যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বাগে আনতে যে যার মতো করে হুঁশিয়ারি দিয়ে বেঁধে দিচ্ছেন টাইম ফ্রেম। অরূপ বিশ্বাস, মদন মিত্রের সরাসরি হুমকির পর এবার প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীও। যেটা যাদবপুরে ঘটেছে সেটা যদি সিপিএম এর সময় হতো, আপনি বিশ্বাস করুন যে অন্য দল যদি করতো তাহলে আজকে সে রাজ্যে থাকতে পারতো না, হয়তো কোথায় থাকতো, হয়তো কি বলবো যে খালের ভেতরে থাকতে হতো। আমাদের যারা কর্মীরা আছে তারাও কিন্তু উগ্র হতে পারে। 2 মিনিট সময় লাগে, কিন্তু জানে যে আমাদের পার্টি সেটাকে সমর্থন করে না। এটা কি নুডলস এই বিজ্ঞাপন? এবং সেটা তুমি শুধু তৃণমূলের নেতারা বলছে কেন? আরএসএস বিজেপি নেতারা বলেনি? তারাও তো একই কথা বলছে। তাহলে একটা যাদবপুরের ঘটনা পরিষ্কার চিত্র, বিজেপি এবং তৃণমূলকে এক সারিতে এনে দাঁড় করিয়ে দিয়েছে, আর সমস্ত প্রতিবাদী জনগণকে অন্যদিকে দাঁড় করিয়ে দিয়েছে। শুরুটা হয়েছিল শনিবার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রীকে হেনস্থা করার প্রতিবাদে পথে নেমেছিল তৃণমূল। আজকে এক ডাকে মাত্র 10 মিনিটে আমাদের সাংসদ, আমাদের বিধায়ক মলয় মজুমদার, আমাদের টালিগঞ্জ যাদবপুরের সমস্ত পৌর প্রতিনিধিরা মানুষকে নিয়ে রাস্তায় নেমেছেন। যদি মনে হয় 1 মিনিট সময় লাগবে যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে, আর এর ঠিক 4 দিনের মাথায় অরূপ বিশ্বাসের সুরেই কার্যত হুঁশিয়ারি দেন মদন মিত্র। কেন তৃণমূল এখনো এই নিয়ে সরাসরি কিছু করছে না তার ব্যাখ্যাও দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে গোটা পার্টি চুপ করে আছে, সংযম দেখাচ্ছে। শুধু একটুখানি মমতা ব্যানার্জিকে ইনস্ট্রাকশনও দিতে হবে না, খালি বলতে হবে যে আপনি ছাত্র পরিষদের নেতৃত্ব আপনার বুঝে নিন। অরূপ বিশ্বাস বলেছে যে 1 মিনিটে যাদবপুরে আমরা দখল করে নিতে পারি। যদি 2-3 হাজার মানুষ ঢুকে যায় তৃণমূলের সমর্থক, কোথায় পালিয়ে বাঁচবে এরা? আমরা করিনি। মমতা ব্যানার্জি খুব গণতান্ত্রিকভাবে ধৈর্যের সঙ্গে পুরো ব্যাপারটা দেখছেন। যাদবপুর কাণ্ডের আঁচ এবার বাঘাযতীনে। সিপিএম এর মিছিলকে কেন্দ্র করে তুলকালাম বাঁধল। পার্টি অফিসের সামনে শহীদ বেদি ভাঙচুর হলো, ভেঙে দেওয়া হয় পতাকার স্ট্যান্ড। সিপিএম এর মহিলা কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগও উঠল। আর এই সমস্ত ঘটনার পেছনে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ইন্ধন রয়েছে বলে দাবি করছে সিপিএম। মিতালি ব্যানার্জির নেতৃত্বে উস্কানি দিয়ে চিৎকার চেঁচামেচি করে ঝাঁপিয়ে পড়লো, আমাদের মহিলা বেশিরভাগ কমরেডের উপরে ঝাঁপিয়ে পড়লো। এগুলো সমস্ত আমাদের শহীদ বেদি, এখানে পাথরগুলো সব দেখতে পাচ্ছেন, এগুলো সব ভেঙে দিয়েছে। শনিবার ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তি ছড়ায়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুর করা হয়। গাড়ির ধাক্কায় এক ছাত্রীর গুরুতর জখম হওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেফতারির দাবিতে বুধবার বাঘাযতীনে মিছিল করে সিপিএম। বামেদের অভিযোগ, মিছিল শেষে এসএফআই ডিওয়াইএফআই সদস্যদের ওপর হামলা চালায় তৃণমূলের লোকজন। সিপিএম পার্টি অফিসের সামনে ভাঙচুর চালানো হয়। তাদের মহিলা কর্মীদের মারধর ছিনতাইয়ের ঘটনাও ঘটে। কলকাতা পুরসভার 99 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের মদতেই তাদের ওপর এই আক্রমণ বলে অভিযোগ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সিপিএম এর বাঘাযতীন শাখার যে পার্টি অফিস রয়েছে ঠিক সেখানে। দেখা যাচ্ছে পার্টি অফিস সেই সময় বন্ধ থাকলেও ঠিক বাইরে যে শহীদ বেদি রয়েছে সেটিকে ভাঙচুর করা হয়েছে। দলীয় পতাকার যে স্ট্যান্ড রয়েছে সেটিকে বেঁকিয়ে দেওয়া হয়েছে এবং সিপিএম কর্মী যারা ছিলেন তাদের কিন্তু একদম অভিযোগ যে তাদের পূর্ব ঘোষিত এই কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচির জন্যই তারা কিন্তু এই প্রতিবাদ সংগঠিত করছিলেন। আমাদের কমরেডদের ওপর আক্রমণ করে, ওরা পার্টি অফিসটাকে পুরো দখল করে ভাঙতে গেছিল। আমাদের কমরেডদের প্রতিরোধের মুখে সেটা আটকে যায়। ওরা ওই মুভমেন্টে শহীদ বেদিটাকে লাথি মেরে লাঠিগুলো ভেঙে দেয়, গলার চেন ছিনতাই করেছে এবং আমাদের ছাত্রী যুবতী কর্মী তাদের ওপর শ্লীলতাহানি করেছে। গন্ডগোলের জেরে আহতদের বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেও দুপক্ষের বাগবিতণ্ডা শুরু হয়। তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হাসপাতালের সামনে সিপিএম বিরোধী স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা। সিপিএম এর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। সিপিএম এর গুন্ডামি মানছি না, মানবো না, মানছি না, মানবো না।
তৃণমূলের পাল্টা অভিযোগ, স্থানীয় কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভব্য আচরণ করে বাম ছাত্র যুব সংগঠনের কর্মীরা। তার প্রতিবাদ করায় উল্টে সিপিএম কর্মীরাই তৃণমূলের ওপর হামলা চালায়। গাড়ি থেকে নেমে যেই দাঁড়ালাম দেখলাম আমার গাড়িটার মধ্যে দুটো বাচ্চা মেয়ে লাথি মারছে। এটা ধৈর্যের বাদ থাকে তো, মেয়েটাকে পুড়িয়ে যখন ওরা পাড়িয়ে কুৎসিত ভাষায় আক্রমণ করে তখন আমার একটু টেম্পারমেন্ট হাই হওয়াতে আমি ছুটে যাই এবং আমাদের দুটো ছেলে কাগজের চেন লাগানো ছিল সেটাকে টেনে ছিঁড়ে ফেলে দেয়। পেছন দিক থেকে ওদের একটা মোটা মতন একটা ছেলে, ওর নাম বোধহয় সৌরভ গাঙ্গুলি না কি জানি একটা, ও আমাদের দুটো ছেলেকে খুব আঘাত করে। বৃহস্পতিবার বাঘাযতীনে সিপিএম তৃণমূল দুদলই মিছিল করে। বিকেলে সিপিএম, সন্ধে তৃণমূল। মিছিল থেকে সিপিএম এর উদ্দেশ্যে প্রচ্ছন্ন হুমকি দেন তৃণমূল কাউন্সিলর। আসল কথা কি, শূন্য কলসি বাজে বেশি। ওরা মমতা ব্যানার্জি এবং রাষ্ট্র বসুর ছবি পুড়িয়ে সেটাকে পা দিয়ে মুছরাচ্ছিল, তাই একটু পুজো দক্ষিণা দিয়েছি। আগামী দিনে যদি ওরা আবার এরকম করে আবার গুড় বাতাসা দিয়েই পুজো করব। তারা যখন মিছিল করছিল এবং তারা যখন ডেমনস্ট্রেট করছিল সেই সময় এসে তৃণমূলের গুন্ডারা চড়াও হয় এবং তারা এসে আমাদের ছাত্রীদের উপর অত্যাচার করে। উনি ওনার মিছিল করুন, আমরা আমাদের মিছিল করব, মানুষ বুঝে নেবে, এটাই যাদবপুরের সংস্কৃতি। এই ঘটনায় দুপক্ষই একে অন্যের বিরুদ্ধে নেতাজিনগর থানায় অভিযোগ জানিয়েছে। এখনো কেউ গ্রেফতার না হওয়ায় ফের পথে নামার হুঁশিয়ারি দিয়েছে সিপিএম। এদিকে যাদবপুর কাণ্ডের প্রতিবাদে নেমে মেদিনীপুরে এসএফআই নেত্রীর ওপর পুলিশি অত্যাচারের অভিযোগ ঘিরেও এখনো তুঙ্গে রাজনীতি। তারই মধ্যে সিসিটিভি বিহীন অনেকগুলো ঘর রয়েছে, ঘরগুলোতে দফায় দফায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, মারা হচ্ছে, আবার নিয়ে এসে রাখা হচ্ছে। সকাল 9টা নাগাদ আমাকে ছাড়া হয়েছে, রাত্রি 2:30টা নাগাদ। এই রকমের আচরণ করা হয়, অকথ্য গালিগালাজ, অরুচিকর কুরুচিকর মন্তব্য। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি থেকে এসএফআই নেত্রীকে থানায় তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে সোমবার মেদিনীপুর কলেজের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই, আর সেখান থেকে থানায় তুলে নিয়ে গিয়ে সিপিএম এর ছাত্র সংগঠনের নেত্রীকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। স্যালাইন কাণ্ডে আমরা যখন আন্দোলন অবস্থায় ছিলাম সেই সময় তাদের তখন থেকেই তারা আমাদেরকে নাকি টার্গেট করে রেখেছিল যে আমি তাদের ডিপার্টমেন্টে মার্ক হয়ে আছি, সেই জন্য তারা নিজের ইচ্ছা মতো তারা নিজেরাই বলছে, সেই কারণে তোর ওপর আমরা নিজের সুখ মিটিয়ে নিতে চাই, যে তোকে প্রচুর মারবো, নিয়ে গিয়ে আরও মারবো। থাপ্পড় মেরেছে, আমার গালে এখানে কেটে গেছে, হাতে পা দিয়ে বুট দিয়ে লাথি মেরেছে, বিভিন্ন জায়গায় আমার কালশিটে পড়ে গেছে, কেটে গেছে। যখন তুলে নিয়ে যাই ওখানে যিনি অ্যাডিশনাল এসপি ছিলেন এবং কি আইসি কোতোয়ালি থানার সহ মহিলা থানার ওসি যিনি ছিলেন, তারা যৌথভাবে পরিকল্পিতভাবে ওকে টেনে তুলে নিয়ে যায়। এগুলো প্রশাসনিক দপ্তর রয়েছে পুলিশের, আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি, কোথা থেকেও আমরা ইনফরমেশন পাইনি কোথায় রয়েছে। শুধুমাত্র মারধরের অভিযোগই নয়, খোদ ওসির নাম করে বিস্ফোরক অভিযোগ করেন মেদিনীপুর কলেজের এসএফআই নেত্রী। বাড়ির ভেতর যখনই তুলেছে তখন থেকেই বিভিন্নভাবে টর্চার করছে। এখানকার ওসি সাথী বাড়ি আমার সঙ্গে ফোনে স্পিকারে কথা বলে বলছে তোর কোন বাপ আছে, কতগুলো বাপ আছে, কোথায় কোথায় বাপ আছে, সবাইকে ডাক, কে তোকে ছাড়িয়ে নিয়ে যেতে পারে সেটা আমিও দেখব। যদি অত্যাচারের যাবতীয় অভিযোগ উড়িয়ে ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে ইতিমধ্যেই দাবি করেছে পুলিশ। একটি রাজনৈতিক দল সেটিকে পুলিশকে চাপ দেওয়া, ওসির নামে কমপ্লেন কর, আইসির নামে কমপ্লেন করে অযথা এই জিনিসটাকে একটি অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমার কাছে একটি ভাইরাল অডিও আমি পেয়েছি যেখানে সেই পার্টিকুলার রাজনৈতিক দলের জেলার যে জেনারেল সেক্রেটারি আছে তিনি বলছেন এই একটা ভালো ইস্যু পেয়েছি, পুলিশকে চেপে ধর, আইসির নামে অভিযোগ কর, হাইকোর্টে নিয়ে যা, পুলিশকে হ্যারাস কর। এবার পুলিশি অত্যাচারের অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এসএফআই নেত্রী সুচরিতা দাস। অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। কোতোয়ালি থানা সিসিটিভি ফুটেজ সংরক্ষণের আবেদনও জানিয়েছেন এসএফআই নেত্রী সুচরিতা। তো তাই ভরসা রাখছি, আমাদের লয়ার যারা আছেন বা আমি যখন আদালতে যাই বাকি লয়ারদের সঙ্গে কথা হয়েছে, সবাই আমাদের পাশে আছেন, আমাদের সাথে আছেন, লড়াইতে থাকতে বলেছেন, আশা রাখছি আইন আইনের পথে চলবে। হাইকোর্ট দিচ্ছে, হাইকোর্ট তো আমরা দেখছি বহু বিচিত্র অর্ডার করছে, যারা আক্রমণ করছে তাদের পাশে হাইকোর্ট অনেক সময়ই দাঁড়াচ্ছে। ল অ্যান্ড অর্ডারে যারা আইন শৃঙ্খলা ভাঙছে তারা তো অনেকেই
ক্ষেত্রেই দেখছি হাইকোর্ট তাদের রক্ষা কবচ দিচ্ছে, আর এমনও কথা বলছে যে এদের এগেনস্টে কোনো কেস করা যাবে না। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হবে। এ বিষয়ে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের দাবি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে ছবি দেখা গেছে বা যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং তারপরে হাইকোর্টে যে রিট পিটিশন ফাইল করা হলো তাতে বিস্তর ফারাক আছে। এদিকে পুলিশি অত্যাচারের অভিযোগে এদিন মেদিনীপুর কলেজে মিছিল করেন পড়ুয়ারা। স্টুডেন্ট কাউন্সিলের উদ্যোগে ক্যাম্পাসেই হয় প্রতিবাদ মিছিল। ক্যাম্পাসে নিরাপত্তা বাড়ানোর দাবিতেও ঘটনার দিন কলেজে ঢোকা বহিরাগতদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি জানিয়ে অধ্যক্ষের দ্বারস্থ হন পড়ুয়ারা। এসএফআই নেত্রীর পাশাপাশি মেদিনীপুরের ডিএসওর নেতাকর্মীদের বিরুদ্ধেও ভয়ঙ্কর পুলিশি অত্যাচারের অভিযোগ উঠেছে। এই প্রেক্ষিতে এবার পথে নামল তারাও। মুখে স্লোগান, হাতে লাল পতাকা। পুলিশি ব্যারিকেডও ধরে রাখতে পারল না ডিএসওর আন্দোলনের চাপ। ৩রা মার্চ মেদিনীপুর মহিলা থানার ভেতর নেতাকর্মীদের ওপর অত্যাচারের প্রতিবাদে বৃহস্পতিবার এভাবেই কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযানে নামল এসইউসিআই এর ছাত্র সংগঠন ডিএসও। বৃহস্পতিবার শ্রদ্ধানন্দ পার্ক থেকে শুরু করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটে পৌঁছয় মিছিল। পুলিশের তরফে আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ রাখায় বাইরে থেকে গেট ঠেলতে শুরু করেন তারা। পুলিশি বাধা পেয়ে শেষমেশ রাস্তাতেই বসে শুরু হয় প্রতিবাদ। মূলত মেদিনীপুর মহিলা থানায় অত্যাচারের অভিযোগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ ও অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণার দাবিতে বৃহস্পতিবার এই মিছিল করে এসইউসিআই ছাত্র সংগঠন ডিএসও। কোতোয়ালি থানায় 4 জন ছাত্রীদের উপরে যে বর্বরচিত আক্রমণ হয়েছে তার যেমন প্রতিবাদ করছি, তার সঙ্গে সঙ্গে আমরা প্রতিবাদ করছি যে যাদবপুরে যেভাবে বিক্ষোভরত ছাত্রদের উপর দিয়ে শিক্ষামন্ত্রীর কনভয় চালিয়ে দেওয়া হয়েছিল। দীর্ঘদিন পশ্চিমবাংলায় ছাত্র সংসদ নির্বাচন হয়নি, আমাদের পুলিশি বাধাকে অতিক্রম করে আমরা আজকে এখানে অভিযান করেছি। ঘটনার সূত্রপাত মেদিনীপুরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র জখম হওয়ার প্রতিবাদে গত সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল এসএফআই ও এসইউসিআই ছাত্র সংগঠন ডিএসও। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর আগেই কর্মী সমর্থকদের রাস্তা আটকে দেয় পুলিশ। অভিযোগ, এরপর ঘটনাস্থল থেকেই মহিলা আন্দোলনকারীদের থানায় তুলে নিয়ে গিয়ে শুরু হয় অকথ্য অত্যাচার। ওসি বলল যে মোমবাতি নিয়ে আসো। মোমবাতি তারা নিয়ে এসে সেটাকে জ্বালিয়ে তখন সেই মোমবাতির জ্বলন্ত যে মোম সেটা আমার হাতে ঢেলে দেওয়া হয় এবং পায়ের বিভিন্ন জায়গায় ছেঁকা দেওয়া হয়। হাতের এই যে মোমবাতির মোম এখানে ঢেলে দেওয়া হয়েছে এবং এখানে ঢেলে দেওয়া হয়েছে, এখনো সেই চিহ্ন আছে। আরো ভয়ঙ্কর অভিযোগ করেছেন মহিলা আন্দোলনকারীরা। ওই থানার যিনি ওসি উনি হচ্ছে বাকি যে পুলিশরা ছিল তাদেরকে দুজনকে বললেন যে এর পায়ের উপরে, যে মেলা পায়ের উপরে তোমরা দাঁড়াও, তারপরে আমি যাতে যখন মারবো তাকে বেত দিয়ে আঘাত করব যাতে পাটা না সরিয়ে নিতে পারে। থাপ্পড় মেরেছে, আমার গালে এখানে কেটে গেছে, হাতে পা দিয়ে বুট দিয়ে লাথি মেরেছে, বিভিন্ন জায়গায় আমার কালশিটে পড়ে গেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। আমাদের মহিলা পুলিশের মহিলা থানাতেই সেই মহিলা যারা স্টুডেন্টস পড়ুয়া ছিল তাদেরকে রাখা হয়েছিল। ইভেন আমি বলতে চাই তাদেরকে ওখানে রাত্রেবেলা যেহেতু অনেক রাত্রে ওদেরকে আমরা ওদের ফ্যামিলি বা লয়ারের হাতে ছেড়েছিলাম, তো ওদের যে ইভেন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমরা করেছিলাম। তো আমি জানি না যেটা কেন করছে। যদিও থানায় মহিলা আন্দোলনকারীদের ওপর অত্যাচারের অভিযোগে গর্জে উঠেছেন আইন বিশেষজ্ঞ থেকে মানবাধিকার কর্মীরা। পুলিশ নিশ্চয়ই গ্রেপ্তার করতে পারে, গ্রেপ্তার করে থানায় নিয়ে গেল, কিন্তু থানায় নিয়ে গিয়ে পুলিশ কখনো তাতে মারধর করতে পারে না। পুলিশ মন্ত্রী তো স্বয়ং মুখ্যমন্ত্রী, তাদের তো তিনি কোনো মন্তব্য করেন না, তাদের দায় তো আলটিমেটলি তার গাড়িই পড়ছে। যে পুলিশ যত বেশি দলদাসত্ব প্রমাণ করতে পারে তার তত ইনাম মেলে। গোটা রাজ্যের প্রত্যেকটা থানা আজকে আয়নাগর হয়ে গেছে এবং প্রত্যেকটা থানার ভেতরে আপনি দেখবেন টর্চার চেম্বার রয়েছে এবং সেটা হচ্ছে সিসিটিভি এলাকার বাইরে। এটা রাজ্য প্রশাসন জানে। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে। আপনারা জানেন যে সিবিআই একটা চার্জশিট পেশ করেছে, সেই পূর্ণাঙ্গ চার্জশিটটা আমার কাছে আছে। তার নানা জায়গা নিয়ে আমার নানা প্রশ্ন আছে সিবিআই সেই চার্জশিট নিয়ে, আমি সেই প্রশ্নে আসবো। কিন্তু তার আগে অডিও টেপ। আপনারা জানেন অডিও টেপ এবং ভয়েস স্যাম্পল ম্যাচিং
এই নিয়ে দীর্ঘদিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ তো বটেই, প্রায় মনে হচ্ছিল বছরের পর বছর চলবে না তো, এই কার্ড টেপ, তার অডিও ম্যাচিং, তার অনুমতি, তিনি অসুস্থ, এই সব চলছিল। শেষ পর্যন্ত কোর্টে, আবার বলছি কোনো সিবিআই সূত্রফূত্র নয়, একেবারে কোর্টে সিবিআই নথি জমা দিয়েছে যে এই অডিও টেপের কি ট্রান্সক্রিপশন তাদের কাছে আছে, যার ভিত্তিতে তারা এই চার্জশিটটা ফাইল করেছে। আমার প্রথম প্রতিবেদন হচ্ছে সেই ট্রান্সক্রিপ্টে ঠিক কী আছে, এবং তারপর প্রত্যেকের জন্য প্রশ্ন আছে। আমি আসবো, কিন্তু তার আগে প্রথম প্রতিবেদন। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে জনৈক অভিষেক ব্যানার্জির, জানিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এই সাপ্লিমেন্টারি চার্জশিটের সঙ্গে সিবিআই যে নথি আদালতে দিয়েছে তা এবার এবিপি আনন্দর হাতে। এই নথিতে সুজয় শান্তনুর কথোপকথনের ট্রান্সক্রিপ্ট রয়েছে, যেখানে টাকা, চাকরি এই শব্দগুলোর সঙ্গে বারবার এসেছে জনৈক অভিষেকের নাম। কোর্টে সিবিআই এর দেওয়া নথি অনুযায়ী কথোপকথনের মাঝে একটি অংশে সুজয় বলছেন, অভিষেক আমায় বলল আমি আটকাচ্ছি, টাকা দিলে সব ছেড়ে দেবো। আমি বললাম, সাহেব দুবার করে টাকা এরা কোত্থেকে দেবে? 6.5 লাখ টাকা করে দিয়েছে, আবার কোথা থেকে টাকা দেবে? বলল তাহলে হবে না। আমি বললাম, কোর্টের অর্ডার আছে সাহেব, তুমি আটকাতে ফাইনালি পারবে না, কন্টেম্পট অফ কোর্টে পড়ে যাবে শিক্ষা দপ্তর। বলছে তখন হুগলির লোককে উত্তর দিনাজপুরে পাঠাবো, উত্তর দিনাজপুরের লোককে দক্ষিণ 24 পরগনায় পাঠাবো। সাপ্লিমেন্টারি চার্জশিটের 12 নম্বর পাতায় সিবিআই দাবি করে, তদন্তে উঠে এসেছে 2017 সালে কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি, অরবিন্দ রায় বর্মন এবং সুরজিৎ চন্দ্র বেহালায় সুজয় কৃষ্ণ ভদ্রর বাড়িতে গিয়েছিলেন তাকে ঘুষের টাকা দিতে। অভিযুক্ত কুন্তল ঘোষের নির্দেশে তার কর্মী অরবিন্দ রায় বর্মন নিজের মোবাইল ফোনে ওই বৈঠকের অডিও রেকর্ড করেছিলেন এবং পরে সেই অডিও ফাইল নিজের মোবাইল ফোন থেকে ল্যাপটপে নিয়েছিলেন। তদন্তে নেমে যা উদ্ধার করে সিবিআই। 2017 সালে কুন্তল ঘোষের নির্দেশে অরবিন্দ রায়বর্মন যে সময় নিজের মোবাইল ফোনে গোপনভাবে এই রেকর্ডিং করছিল, সে কিন্তু জানতো না যে একদিন প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত করতে গিয়ে সিবিআই এর আধিকারিকরা এই রেকর্ডিং বাজেয়াপ্ত করবে এবং গোটা তদন্ত প্রক্রিয়া একটা নতুন মোড় পাবে। আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিটের সঙ্গে সিবিআই এর দেয়া নথিতে কথোপকথনের ট্রান্সক্রিপ্ট রয়েছে। সেই নথি এবার এবিপি আনন্দর হাতে। এজেন্সির নথি অনুযায়ী এর মধ্যে একটি অংশে সুজয় বলছেন, আমি কাগজ নিয়ে অভিষেককে পুরো দেখিয়েছি, এই যে কোর্টের অর্ডার, এই সব দেখিয়েছি, ঠিক আছে? বলছে টাকার বদলে এই করো। আমি বলছি টাকা কেউ দেবে না সাহেব, 6.5 লাখ টাকা করে দিয়েছে, আবার এখানে টাকা দেবে? আমরা 3 বছর ধরে টাকা রেখে সেই টাকা ফেরত দিলাম। 3 বছরে টাকার ইন্টারেস্ট কত যায় তুমি জানো? আমি 15 কোটি টাকা ফেরত দিয়েছি। আমি তো সাহেবকে বললাম, তুমি তো জানো আমি 15 কোটি টাকা ফেরত দিয়েছি। 3 বছর ধরে এই 15 কোটি টাকা তো আমার কাছে পড়েছিল। বললাম টাকা কেউ দেবে না, তাহলে যারা এই করেছে তাদের নাম দাও, আমি অ্যারেস্ট করিয়ে দিচ্ছি। আমি বললাম করিয়ে দাও, ঠিক আছে নাম দিয়ে দিচ্ছি। চার্জশিটের সঙ্গে দেওয়া সিবিআই এর নথি অনুযায়ী কথোপকথনের আরেকটি অংশে সুজয় বলছেন, ওই দেখে তো অভিষেক গুটিয়ে গেল, আমি তো কোর্ট কাগজও ফেলেছি, সঙ্গে নাম দুটোও ফেলেছি। আমি বললাম সাহেব এই অ্যারেস্ট করিয়ে দাও। বলছি এরা কে? বললাম একজন হাইকোর্টের লয়ার, একজন সুপ্রিম কোর্টের। ঠিক আছে, সিবিআই এর দেয়া নথিতে কথোপকথনে বারবারই এসেছে টাকার প্রসঙ্গ। আদালতে দেওয়া এজেন্সির নথি অনুযায়ী কথোপকথনের মাঝে একটি অংশে সুজয় বলছেন, আহা অভিষেক তো, আমি তাই বলছি, অভিষেক তো 15 কোটি পেলে খুশি, কিন্তু আরো 10 কোটি এক্সট্রা দেবে। সাহেব দি তাহলে একটু বেশি করিয়ে নিচ্ছি সাহেব, বুঝেছো? কোর্টের জাজমেন্ট আছে তো, 5-7টা বেশি করিয়ে নিচ্ছি, 25 কোটি দেব। ঠিক বললাম তো? তাহলে কোনো কথা বলবে না, 25 কোটি হাতে দিয়ে দেবো, জীবনে একটা কথা বলবে না। এবার আমি কি করব? এই নাও সাহেব 5 কোটি, তুমি সব ছাড়তে বলো, আমার দায়িত্ব, তোমায় কথা দিলাম। সিবিআই এর চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু ও শান্তনু বন্দ্যোপাধ্যায়। সুজয় কৃষ্ণের পরিচয় দেওয়া হয়েছে লিপস অ্যান্ড বাউন্সের চিফ অপারেটিং অফিসার। চার্জশিট অনুযায়ী শান্তনু ও সুজয় কৃষ্ণ একই দলের সদস্য ছিলেন। তারপরে লেখা হয়েছে তারা তৃণমূল কংগ্রেস যুবার সদস্য ছিলেন। তবে সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক ব্যানার্জির পরিচয়, ঠিকানা, তিনি কে, স্পষ্ট করে কিছুই বলা হয়নি। সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিট অনুযায়ী কুন্তল ঘোষের নির্দেশে অরবিন্দ রায় বর্মন নামে তার যে কর্মী বৈঠকের কথোপকথন রেকর্ড করেছিলেন, তিনি সিবিআই এর কাছে দেওয়া বয়ানেও চাঞ্চল্যকর দাবি করেছেন, যার কপি চার্জশিটের সঙ্গে সিবিআই আদালতে জমা দিয়েছে। সূত্রের দাবি, সিবিআই এর কাছে দেওয়া বয়ানে অরবিন্দ রায় বর্মন দাবি করেন, তাপস মণ্ডল, গোপাল দলপতি, দিব্যেন্দু বাগ কয়েকজন অজ্ঞাত পরিচয়কে নিয়ে কুন্তল ঘোষের বাড়িতে আসতেন। তারা প্রার্থীদের নথি ও নগদ টাকা পৌঁছে দিতেন। হয় কুন্তল ঘোষ অথবা তাঁর নির্দেশে অরবিন্দ রায় বর্মন তা গ্রহণ করতেন। সূত্রের দাবি, সিবিআই এর কাছে দেওয়া বয়ানে কুন্তলের কর্মী অরবিন্দ রায় বর্মন দাবি করেন
কুন্তলের বাড়িতে টাকা গোনার মেশিন ছিল। মেশিনে গোনার পর সেই টাকা এবং প্রার্থীদের নথি সুজয় কৃষ্ণ ভদ্রর কাছে পৌঁছে দিতেন কুন্তল। প্রার্থীদের নথি এবং টাকা পৌঁছে দিতে অন্তত 30 বার সুজয় কৃষ্ণ ভদ্রর বাড়ি বা অফিসে গিয়েছিলেন কুন্তল। সূত্রের দাবি, সিবিআই এর কাছে দেওয়া বয়ানে কুন্তলের কর্মী অরবিন্দ রায় বর্মন দাবি করেন, কুন্তল যখন 2014 টেটের প্রার্থীদের নথি এবং নগদ টাকা পৌঁছে দিতে যেতেন তখন অন্তত 10 বার তিনিও সঙ্গে যান। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। ঠিক এই জায়গায় আমি ঠিক যেখান থেকে শুরু করেছিলাম যে এই চার্জশিটকে সরাসরি একাধিক প্রশ্নের মুখে পড়তে হবে। কেন? তার কারণ এই চার্জশিটে প্রায় প্রত্যেকের, অন্তত যারা প্রধান কুশীলব তাদের পরিচয় দেয়া আছে। কীরকম? 2 নম্বর পাতায় আসুন। চার্জশিটের 2 নম্বর পাতায় পার্থ চট্টোপাধ্যায়কে তৎকালীন শিক্ষামন্ত্রী বলে স্পষ্ট উল্লেখ করা হচ্ছে। পার্থ চ্যাটার্জি, দ্য দেন মিনিস্টার ইনচার্জ, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। খুব ভালো। কেউ প্রশ্ন তুলতে পারেন যে এই যে ধরুন ট্রান্সক্রিপ্টটা, তাতে এই যে শান্তনু বলা হচ্ছে, শান্তনুকে? সিবিআই কিন্তু এখানে কোনো অ্যাম্বিগুইটি রাখেনি, কোনো দ্বিধার জায়গা নেই। 14 পাতায় আসুন চার্জশিটের, একেবারে স্পষ্টভাবে চার্জশিটে উল্লেখ করা হচ্ছে যে শান্তনু ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের যুবা উইংয়ের সদস্য। কোনো অ্যাম্বিগুইটি নেই। আবার 14 পাতায় আপনাদের নিয়ে যাব। সুজয় কৃষ্ণ ভদ্র, সুজয় বলে ট্রান্সক্রিপ্টে যাকে দেখানো হচ্ছে, তিনি কে? লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড, নিউ আলিপুরে সুজয় কৃষ্ণ ভদ্র চিফ অপারেটিং অফিসার হিসেবে কাজ করতেন। কোথাও কোনো দ্বিধা নেই। কিন্তু তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি? কেয়ার কাছে আমার প্রথম প্রশ্ন হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় নিয়ে একটা শব্দ এই চার্জশিটে বলার নেই কেন? বামেরা ঠিক এখানেই প্রশ্ন তুলছে যে তাহলে কি পুরো জিনিসটা কোথাও একটা ধোঁয়াশা রেখে দেওয়া হলো? এবং কেয়ার কাছে যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে মঞ্চের ওপর থেকে কি বলেছেন দেখাবো। সিবিআই চার্জশিট দিয়েছে, 28 পাতার চার্জশিট, 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাববাচ্ছে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাববাচ্ছে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে। আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না। 5 বছর আগে কোভিডের সময় 2020 সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গৃহে মৃত্যুবরণ করব। আজকে একই কথা বলছি, আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেবেন। আমাকে তো সিবিআই ডেকেছিল, নবজোয়ারে যখন গেছিলাম যাত্রা বন্ধ করে এসেছি, একদিনের জন্য সিবিআই দপ্তরে গেছি, 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে, তারপরের দিন আবার বাঁকুড়ায় গিয়ে নবজোয়ার শুরু করেছি। কাঁচকলা, আপনি কি ভাবছেন ধমকে চমকে দমিয়ে রাখবেন? আমি অন্য ধাতুতে তৈরি। আপনি যত প্রহার করবেন, যত আঘাত করবেন, মানুষের কাছে যাব মাথা নত করে সমর্থন চাইবো। আপনাদের কাছে আত্মসমর্পণ, বশ্যতা স্বীকার করার পাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। কেয়ার কাছে যাব। 28 পাতার চার্জশিট, প্রায় সবার 2-1জনের বাদ দিয়ে সম্পূর্ণ পরিচয় আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনো পরিচয়ের উল্লেখ কেন করলো না সিবিআই? কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখুন, আমরা ধাতু ফাতু নিয়ে আমি শুনলাম, আমি জানি না কয়লা বা বালি কি ধাতুতে তৈরি বা কোনো আদৌ তাতে ধাতু আছে কিনা। সোনাতে ধাতু আছে আমরা জানি, শিক্ষাতেও কোনো ধাতু আছে কিনা জানি না। যাই হোক, আমি চলে আসি। দেখুন, আমি জানি না যে সিবিআই অভিষেক ব্যানার্জি, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাসুর ঠাকুর হয় কিনা, যে নাম নিতে পারবেন না, সেটাও আমার জানা নেই। কিন্তু এখানে ভাববাচ্চের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন। তো আমি 2টো বাচ্চ দেখলাম আমার সামান্য বাংলা জ্ঞানে। একটা হচ্ছে কর্তাবাচ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর একটা হচ্ছে কর্মবাচ্চ হচ্ছে আমরা শুনলাম 15 কোটি টাকার গল্প, যে গল্পে বলা হয়েছে 15 কোটি টাকা না দিলে অ্যারেস্ট, ট্রান্সফার বা তার থেকে আরো বড় কোনো সাজা দেওয়া হবে। এই আমি 2টো দেখলাম, যে অর্থাৎ দুর্নীতি। কর্তাবাচ্চা রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কর্মবাচ্চা রয়েছে দুর্নীতি। আচ্ছা, আপনি জিজ্ঞাসা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেয়নি কেন? আমি বলছি নামই কাফি হ্যায়।
এই তো নাম বললি কাফিয়ে, সেটা তো প্রমাণ করে দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি অবস্থা হয়েছিল। আজকে চার্জশিট বেরোলো, তারপরে সঞ্জয় বসু বিকেলে 10 সেকেন্ড সময় নেব। দেখুন এখানে আমরা সমস্ত দেখেছি যে কি কি আছে। এই সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু, কুন্তল, এরা কোন দলের? এদের মাথাকে, এই যে যুব তৃণমূলের মাথাকে একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি জনৈক বলছি না, আমি নাম করে বলছি, তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর শেষ কথা বলছি, ইডি এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গলার জোরে ছিটে ফোঁটাও তো সিবিআই এর মানে কলমে টাইপরাইটারে এলো না, কম্পিউটারে এলো না। হ্যাঁ, আপনি একটা খুব সুন্দর কথা শুরুতেই বললেন সুমন, ট্রান্সক্রিপ্ট। এটা তো ট্রান্সক্রিপ্ট বলেছে, যে কথাটা, যে অডিও মেসেজটা পুরো রেকর্ডেড হয়েছিল, সেটা ট্রান্সক্রিপ্টটা সিবিআই জমা করেছে। এবং আপনি বলছেন যে এই ধোঁয়াশা, কোথাও ধোঁয়াশা নেই। ইডি তা না হলে স্পষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি ডায়মন্ড হারবার বলে তাদের চার্জশিটে উল্লেখ করতেন না। এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে কিনা লিপস অ্যান্ড বাউন্ডের সিইও, যে কোম্পানির ইতিমধ্যেই প্রায় 135 কোটি টাকা সম্পত্তি ফ্রিজ করে দেওয়া হয়েছে, এবং সেই লিপস অ্যান্ড বাউন্ডের ডিরেক্টরগুলোর নাম কি? লতা বন্দ্যোপাধ্যায়, অমিত বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায়। আপনি এবার বলবেন এদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি কানেকশন? এবার আমি আবার প্রশ্নটা রিপিট করব, সেটা হচ্ছে এই এত জোর দিয়ে কেয়া যেটা বলছে, সেটা 28 পাতার চার্জশিটে একটা বাক্য নেই কেন? ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে 200 জন অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকতে পারে, আমি সবার নাম পরিচয় দিচ্ছি, এখানে বাদ কেন? আমি ঠিক এইখানে তথ্যের খাতিরে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু প্রেস বিবৃতি দিয়ে যখন এই খবর, প্রথম চার্জশিটের খবর আমরা ব্রেক করি, তখন কি বলেছিলেন পুরোটা দেখাবো। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে রয়েছে জনৈক অভিষেক ব্যানার্জির নাম। কিন্তু কে এই অভিষেক ব্যানার্জি? তিনি কি রাজনীতিবিদ, না ব্যবসায়ী, না ক্রীড়াবিদ? তার ঠিকানা কি? কিছুই স্পষ্ট করে বলা হয়নি। এই বিষয়টি সামনে আসার পরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু 26শে ফেব্রুয়ারি একটি প্রেস বিবৃতি প্রকাশ করেন, যেখানে তিনি বলেন, ইডি এবং সিবিআই এর সঙ্গে আমার মক্কেল সম্পূর্ণ সহযোগিতা করেছেন, তলবে সাড়া দিয়েছেন, সমস্ত নথি জমা দিয়েছেন। তারপরও সিবিআই ভিত্তিহীন অভিযোগ তুলছে। কোনো তথ্য প্রমাণ না মেলায় ইডি আমার মক্কেলের বিরুদ্ধে কোনো চার্জশিট দাখিল করেনি। যে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা বলা হচ্ছে, তার উদ্দেশ্য আমার মক্কেলকে হেনস্থা ছাড়া আর কিছুই নয়। সিবিআই তাদের দাবি সপক্ষে প্রামাণ্য নথি পেশ করতে ব্যর্থ হয়েছে। এটা আমার মক্কেলকে ফের একবার অযথা টার্গেট করার নজির। 26শে ফেব্রুয়ারি প্রকাশিত প্রেস বিবৃতিতে আইনজীবী সঞ্জয় বসু আরও বলেন, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্ত করতে ইডিকে কাজে লাগানো হয়েছিল, কিন্তু কোনো তথ্য প্রমাণ না থাকায় কলকাতা হাইকোর্ট তার বিরুদ্ধে নির্দেশ দেয়। ইডিকে কাজে লাগাতে ব্যর্থ হবার পর রাজনৈতিক শক্তিগুলো এখন সিবিআই এর দিকে ঝুঁকেছে, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য পূরণ করতে। তথ্য প্রমাণ ছাড়া মানুষের মনে সন্দেহ তৈরির মরিয়া চেষ্টার উদ্দেশ্যেই এই নতুন চার্জশিট দাখিল করা হয়েছে। সিবিআই এর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ধারণা অভিষেক ব্যানার্জির সম্মানহানির চেষ্টা। একটি মামলায় যাচাই না করা তথ্য দিয়ে এজেন্সি তাদের তদন্তে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্য এবং ন্যায়ের পথে চলবেন। তিনি কোনো ভিত্তিহীন অভিযোগে ভীত নন। সব ষড়যন্ত্র ফাঁস করে সততা রক্ষা এবং ন্যায় বিচারের জন্য নিরলসভাবে লড়াই চালিয়ে যাবেন। এবিপি আনন্দ। আমি অর্ণবের কাছে যাব। অর্ণব, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিছুক্ষণের জন্য আমি সরিয়ে রাখছি, যিনি হন তিনি, যাদের পরিচয় আছে, শান্তনু বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুজয় কৃষ্ণ ভদ্র, সরকারি চাকরি নিয়ে, আবার বলছি, এই ট্রান্সক্রিপ্ট কোনো সিবিআই সোর্স নয়, এই সাপ্লিমেন্টারি 28 পাতা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়ার পর আদালতে ট্রান্সক্রিপ্ট জমা পড়েছে। সরকারি চাকরি নিয়ে কার্যত দরাদরি হচ্ছে, নিলাম হচ্ছে, মেধার ভিত্তিতে নয়, সরকারি শিক্ষকের চাকরি তাও সেইটা পাওয়া হচ্ছে টাকার ভিত্তিতে, কার্যত কোটি কোটি টাকার বিনিময়। এই হচ্ছে ট্রান্সক্রিপ্টের নির্যাস, যে নির্যাস এই চার্জশিটে 28 পাতার আছে। আমি বলছি পরিকল্পিতভাবে আলোচনা করে সরকারি চাকরি বিক্রি করা হচ্ছে, মানে এই রকম সংলাপ যে 2000 চাকরি বিক্রি হবে, তাতে 100 বা এরকম কিছু, আমি আমাকে ভালো নই, 100 কোটি টাকা তুলবো, 100 কোটি ভাবুন। হ্যাঁ, সরকারি চাকরি পাইকারি হারে কার্যত বিক্রির প্ল্যান করা হচ্ছে। এটাকে তো কোনোভাবেই সমর্থনের কোনো জায়গা নেই। মানে এই ধরনের ঘটনা, এটা যখন এটার তদন্ত, পূর্ণাঙ্গ তদন্ত যদি শেষ হয় এবং তার জন্য যে যে দায়ী, যে যে দোষী এবং যে নামগুলো এসছে, তাতে কোথাও কোনো সমস্যা নেই, যে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত এবং সিবিআই কে আদালতে এটা প্রমাণও করতে হবে।
এবং আমি শুধু বলছি, একটা কথা মনে করে দিচ্ছি সুমন দা, সেটা হচ্ছে যে ইডি সিবিআই তো সর্বোচ্চ তদন্ত সংস্থা আমাদের ভারতবর্ষের। গত 10 বছরে কিন্তু আমরা বারবার করে এটা দেখেছি যে এই দুটো সংস্থা কেন্দ্রে যারা সরকারে আছেন বিজেপি, তাদের দ্বারা কিভাবে রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে। আমরা দেখেছি অজিত পাওয়ার, আমরা দেখেছি ছাগন ভুজবল, আমরা দেখেছি ভূপেশ বাঘেল, আমরা দেখেছি প্রফুল্ল প্যাটেল। প্রত্যেকের কিন্তু গত 10 বছর কেন, গত 30 বছর পিছিয়ে দাও, দেখবে কংগ্রেস আমলেও এই একই ট্র্যাডিশন চলেছে। এখানে এই জিনিসটা আরো বেশি করে বেড়েছে যে 70,000 কোটি টাকার ছিল দুর্নীতির মামলা ছিল হচ্ছে অজিত পাওয়ার সম্পর্কে। উনি ওয়াশিং মেশিনে গিয়ে সাদা হয়ে বেরিয়ে এসেছেন। বিজেপি একটা দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছে যে সর্বোচ্চ কেন্দ্রীয় সংস্থা তাদের যে স্যাংটিটি, সেই স্যাংটিটি বজায় না রাখা কি করে সেটা রাজনৈতিক আইনের কথায় ফিরদৌসের কাছে আসবো। দেখুন, আমি প্রথমেই বলি যে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। আপনি এই যে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে দেখাচ্ছিলেন না, এর 14 নম্বর পাতায় চলে যান। 14 নম্বর পাতায় 17.30 প্যারাগ্রাফে চলে যান। আমি শুধু জাস্ট একটু পড়ে শোনাচ্ছি এবং বাংলা তর্জমা করি। ইনভেস্টিগেশন হ্যাজ অলসো রিভিলড দ্যাট অরুণ কুমার হাজরা @চিনু was an agent of accused Sujoy Krishna Bhadra and had collected about ₹78 crores from the undeserving candidate of primary teacher, upper primary teacher, SSC Group D, Group C, assistant teacher of 9, 10, 11, 12, organizer primary, rail, very interesting, rail, physical education and work education through his sub-agent and has delivered it to the Sujoy Krishna Bhadra such and such. আমি for the time being এই অন্য প্যারাগ্রাফটা পড়ছি না। তাহলে কি এই চিনু হাজরা রেলের চাকরি দেওয়ার জন্য টাকা আদায় করেছে? আচ্ছা, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের চাকরি দেওয়ার জন্য টাকা আদায় করেছে। এখনো পর্যন্ত ওই যে এর আগের দিন দেখবেন কুণাল ঘোষ হাইকোর্টের দিকে ধাবিত হচ্ছিল যে ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশনের সুপার নিউমেরিক পোস্টে রাজ্য সরকার যে অ্যাপয়েন্টমেন্ট দিতে চায়, কিন্তু বিকাশ ভট্টাচার্য অ্যাপয়েন্টমেন্ট দিতে চায় না বলে মামলা করে আটকে রেখেছে। আমি সোমা রায়ের মামলার আইনজীবী হিসেবে বলছি, এই মুহূর্তে বর্তমানে একটি মামলা, সোমা রায়ের মামলায় সিআইডি তদন্ত করছে। রাজ্য সরকার ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশনে যে এখানে এই চিনু হাজার টাকা তুলেছে, তার মানে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, রাজ্য সরকার ইনিশিয়েটিভ নিয়ে, কারণ সিআইডি তদন্ত হচ্ছে। এই ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের ওএমআর শিট পাবলিশড হোক। নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি থেকে ওএমআর থেকে দেখা যাচ্ছে শূন্য কি করে 53 হয়েছে। আজকে সিআইডি প্রমাণ করুক যে ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশনে তারা ওএমআর শিট উদ্ধার করুক। আজকে ওএমআর শিট আদৌ আছে কি নেই। দ্বিতীয় হচ্ছে যে রেলেও দুর্নীতি হয়েছে, এখান থেকে রিভিল হয়েছে। আচ্ছা, রেলে কি সিবিআই তদন্ত সেটাকে এনলার্জ করবে? তাহলে রাজ্য সরকার ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনে দুর্নীতি হয়েছে এটা জেনেও কোনো ইনভেস্টিগেশন না করে কুণাল ঘোষদের বাজারে নামিয়ে দিয়েছে, যাতে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনে দুর্নীতি করে যারা এখনো চাকরি পায়নি তাদের চাকরি যাতে যেন তেন প্রকারে আদায় করে নেওয়া যায়, সেই জন্য কুণাল ঘোষদের বাজারে নামিয়েছে। এখান থেকে পরিষ্কার। আমি বলছি কেয়া হাত তুলেছে, কিন্তু কেয়া যদি হাত নাও তুলতো আমার কেয়ার কাছেই যেতে হবে। তার কারণ অরুণ হাজরা ওরফে চিনু হাজরা তৃণমূল থেকে এখন বিজেপিতে যোগ দিয়েছেন এবং এই চার্জশিটে তার সম্পর্কে কি বলা হচ্ছে, এগ্রিমেন্ট করে রীতিমতো অর্থ নিয়েছেন বলে অভিযোগ। আমি দ্রুত একবার সাপ্লিমেন্টারি চার্জশিটে এবং তারপরে যে পেশ হয়েছে আদালতে যে নথি, অর্থাৎ এই ট্রান্সক্রিপ্ট, সেখানে কি বলা হয়েছে তার সম্পর্কে, সংলাপে কি আছে দেখাবো। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে আগেই উঠে এসেছিল অরুণ হাজরা ওরফে চিনুর নাম। এই প্রেক্ষাপটে গত সপ্তাহে সিবিআই এর স্পেশাল কোর্টে এই অরুণ হাজরার বিরুদ্ধে বিস্ফোরক নথি পেশ করেছে সিবিআই। সিবিআই এর দাবি 2022 সালে এই হলো অরুণ হাজরার সই করা চুক্তিপত্র, যেখানে স্ট্যাম্প পেপারে অরুণ হাজরা লিখছেন তিনি সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসসি ও প্রাইমারি কেসে তার বাড়িতে গিয়ে ধাপে ধাপে 78 কোটি টাকা দিয়েছেন। সিবিআই এর দাবি অনুযায়ী চুক্তিপত্রে অরুণ হাজরা আরও লিখছেন সুজয় কৃষ্ণ তাকে 45 কোটি টাকার কাজ ফেরত দিয়েছেন। স্ট্যাম্প পেপারের নিচে সই রয়েছে অরুণ হাজরার। শুধু এইটুকুই নয়, কোন পদে চাকরির জন্য সুজয় কৃষ্ণ ভদ্রকে কত টাকা দেওয়া হয়েছে তাও আলাদা আলাদা করে উল্লেখ করা হয়েছে এই নথিতে। যেমন আপার প্রাইমারিতে চাকরি করে দেওয়ার জন্য 25 কোটি টাকা, প্রাইমারির জন্য 11 কোটি 70 লক্ষ, গ্রুপ ডির চাকরির জন্য 15 কোটি, গ্রুপ সির জন্য 9 কোটি, 9, 10, 11, 12 এর জন্য 1 কোটি 5 লক্ষ টাকা, ফিজিক্যাল ও ওয়ার্ক এডুকেশনের জন্য 11 কোটি 34 লক্ষ। সিবিআই এর দাবি এভাবে মোট 78 কোটি টাকা অরুণ হাজরা সুজয় কৃষ্ণ ভদ্রর হাতে তুলে দিয়েছেন বলে এই স্ট্যাম্প পেপারে উল্লেখ রয়েছে। তাছাড়া আরও যারা যারা টাকা দিয়েছেন তাদের নামও উল্লেখ রয়েছে এই পেপারে। I think so. It is absolutely wrong. Bribe given and taken. They are equally responsible for the said crime. 26,000 they should be arrested also.
তারা তো ব্রাইব দিয়ে তো চাকরি নিয়েছে। 2022-এ যখন এই স্ট্যাম্প পেপারে বয়ান লেখা হচ্ছে তখন অরুণ হাজরা তৃণমূলেই ছিলেন বলে জানা যাচ্ছে। পরে তিনি বিজেপিতে যোগ দেন। তো পুরনো কংগ্রেস করতেন, পরবর্তীকালে একটা সময় তৃণমূলে খানিকটা ছিলেন, প্রকাশ্যে আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি করেন, এটা নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই। উনি বিজেপির উত্তর কলকাতার নেতা। তাপসের সঙ্গে আমার সম্পর্ক অ্যাবাভ দ্য পলিটিক্স। তাপস যখন করেছে, আমি তো একটা টিম একসঙ্গে চলার পথ যেটা, সেটা হচ্ছে আমার আর তাপস দীর্ঘদিনে, প্রায় 40 বছর। যখন তাপসের নির্বাচন থেকেই আমরা অ্যাকচুয়ালি বিজেপি মেম্বার হয়েছে সেই দিনই, কদিন আগে। এই অরুণ হাজরাকে সিবিআই এর চার্জশিটে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। তৃণমূল থেকে এই অরুণ হাজরা বা চিনু হাজরা এখন বিজেপিতে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুমন এই প্রসঙ্গটা তুলে, এবং ফিরদৌস দাকেও। অর্ণববাবু একটু বিড়ম্বনায় পড়ে গেলেন। তার কারণ হচ্ছে অর্ণববাবু যে ওয়াশিং মেশিনের কথা বলছিলেন, সিবিআইয়ের কথা বলছিলেন, সিবিআই বেছে বেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ভিন্ডিকটিভ উনি সব লেকচার ফেকচার দিলেন না। তো আমি বলছি যদি ওয়াশিং মেশিনের ঘটনা হতো তাহলে অরুণ হাজরার নাম সিবিআই চার্জশিটে আসতো না, এসে বরং এবং ফিরদৌস দা এবং সুমন বাবু আপনি বলে আমাদের সুবিধা করে দিলেন। কারণ এই তদন্তের যে একদম তল পর্যন্ত বলুন বা মাথা পর্যন্ত বলুন, এটার যে এই যে কারা কারা জড়িত তাদের উপর থাকে। দল কি ব্যবস্থা নিয়েছে? তো সাপ্লিমেন্টারি চার্জশিট পাবলিক ডোমেইন, যেই সময় দুর্নীতি হয়েছে কথা সাপ্লিমেন্টারি চার্জশিট পাবলিক আছে। অবশ্যই আপনি নিশ্চিত থাকুন ফিরদৌস বাবু, আপনি আরেকটা প্রশ্ন করি। আচ্ছা, এই রাজ্যে যে এতজন দেখবেন, মানিক ভট্টাচার্য যখন জেলের বাইরে, আচ্ছা ক্যান্সেলেশন অফ বেল বলে একটা প্রভিশন হয়, কজনের বিরুদ্ধে সিবিআই ক্যান্সেলেশন অফ বেল ইনভোক, এই প্রভিশনটা ইনভোক করেছে একবার বলতে পারবে? দ্বিতীয় আরেকটা প্রশ্ন করে দিই, জাস্ট এক মিনিট লাগবে, দ্বিতীয়টা করুক, তৃতীয়টা দ্বিতীয় আরেকটা প্রশ্ন করি। দেখবেন এই প্রাথমিক এই চার্জশিটটা পড়েছে সোমেন নন্দীর মামলায়। সোমেন নন্দীর মামলায় এই যখন প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে করতে ওই অয়নশীলের মিউনিসিপ্যালিটি স্ক্যামের তথ্য পাওয়া গেছিল, তাই ইডি একটা অ্যাপ্লিকেশন করে বলেছিল এখানেও আমরা তদন্তভার নিতে চাই। কেন ফিজিক্যাল এডুকেশনের, ওয়ার্ক এডুকেশনের তদন্তভার নিতে চাই বলে একটাও অ্যাপ্লিকেশন কেন জমা পড়ে না দিদি ভাই? কারণ কুণাল ঘোষরা রাস্তায় দাঁড়িয়ে বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে বলতে পারবে বলে সেই জন্য ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনে সিবিআই তদন্ত চান না, এবং সিআইডি তদন্ত থাকে, সিআইডি ও ওএমআরসির উদ্ধার করতে পারে না। তার কারণ আমি বলছি যে কেয়ার দল এবং কেয়ার দলের অত্যন্ত, আমি আসবো অত্যন্ত সিনিয়র রাজনৈতিক লালকৃষ্ণ আদবানি একটা নজির রেখেছিলেন। কি নজির? এখনো ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে সেই নজির রেখা আছে। সেটা হচ্ছে যতক্ষণ না তিনি ক্লিন চিট পাচ্ছেন ততক্ষণ তিনি পদে থাকবেন না। আমি বলছি এই সাপ্লিমেন্টারি চার্জশিট ইন পাবলিক ডোমেন, এরপর দল চিনু হাজরা বা অরুণ হাজরাকে কোনো ব্যবস্থা নেয়নি কেন? কে? প্রথম কথা হচ্ছে আমরা অপেক্ষা করে আছি। তিনি তো লালকৃষ্ণ আদবানির থেকে বড় নেতা নন, পদাধিকারী নন, আপনিও জানেন। ভারতীয় জনতা পার্টির এরকম বহু কর্মী রয়েছেন। তার এক সেকেন্ড আমি শেষ করি শুভময়দা, আপনি সময় পাবেন এক মিনিট। না ফোনে আপনি আছেন, ফোনে মিসড কল দিয়েছিলেন না? আপনি মিসড কল দিয়েছিলেন? উনি ফোনে না, রনেও ছিলেন। আমাদের শুনুন, আমাদের এইটুকু আপনাকে আশ্বস্ত করতে পারি যে যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা সিবিআই যা নেবে, আমরা অন্তত পাবলিক মানি খরচ করে, করদাতাদের টাকা খরচ করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছোটাছুটি করবো না বাঁচানোর জন্য। আমরা চাইবো অরুণ হাজরার মতন এই যে সিবিআই চার্জশিটে যাদের যাদের নাম রয়েছে, সে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, শান্তনু থেকে শুরু করে, কুণাল থেকে শুরু করে, কালীঘাটের কাকু, প্রত্যেকের বিরুদ্ধে একরকম ব্যবস্থা হোক। খুঁজে বের করতে হবে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে। আমি বলছি ফ্যালাসিটা তো সেই জায়গায়। মানে প্রথম হচ্ছে যে সব চরিত্র কাল্পনিক, মানে বাস্তবের কোনটা চরিত্র বোঝা যাচ্ছে না। দ্বিতীয় হচ্ছে যে অরুণ হাজরার কথাটা হলো কংগ্রেস, তৃণমূল, বিজেপি, এবার আমাদের সমাজে তো সব কিছু যে খুব ভালো সুন্দর হতে পারে না, ভালো খারাপ এগুলো নিয়েই থাকে, এবং প্রশ্ন ওঠে যে কোনটা খারাপ তাই নিয়ে। রাজনৈতিক দলগুলোতে, প্রত্যেকটা রাজনৈতিক দলে তো ভালো মানুষরা আছেন, তারা অন্য রাজনৈতিক দলের কথা না বলে নিজের রাজনৈতিক দলে যাদের বিরুদ্ধে এত কথা আসছে তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিচ্ছেন, অর্থাৎ সমাজের রিফ্লেকশন কেন রাজনৈতিক দলের মধ্যে আসছে না।
যেমন কেয়াদি একটু আগে বললেন তো যে বিভিন্ন রকমের বাম আছে, একটা বাদ দিয়ে, ফুটকিটা বাদ দিয়ে, ফলে এই যে সব রাজনৈতিক দলের চেহারাটায় যে বৈশিষ্ট্যটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সমাজে যেমন একটা সেলফ কারেকশনের ব্যাপার আছে, ভালো খারাপ নিয়ে দ্বন্দ্ব হয় প্রতিটি রাজনৈতিক দলের ক্ষেত্রে, তাদের মধ্যে যারা গোলমেলে তাদের বিরুদ্ধে রাজনৈতিক দলের ভালো লোকেরা, অবশ্যই সব দলে ভালো লোক আছেন, তারা কখনোই তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। ফলে তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি কোনো রাজনৈতিক দলে দেখবেন না যে তারা দলের মধ্যে একটা কিছু করে বলছে এই লোকটা খারাপ। এইটা কেন কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে হচ্ছে না, এই প্রশ্নটা এবার ওঠা উচিত। বেশ, আমি সবার কাছে যাব, কিন্তু তার আগে দ্রুত একবার পরের প্রতিবেদন, যিনি একেবারে প্রথম সারির নেতা, এ নিয়ে কোনো বিতর্ক, কোনো ডিবেট হতেই পারতো না। তার কারণ তিনি পার্থ চট্টোপাধ্যায় শুধু হেভিওয়েট নেতা তা নন, দলের মহাসচিব এবং তৎকালীন শিক্ষামন্ত্রী। এই যে ট্রান্সক্রিপ্ট আদালতে জমা পড়লো সিবিআইয়ের তরফে, আবার বলছি সিবিআইকে কিন্তু প্রমাণ করতে হবে, সেই ট্রান্সক্রিপ্টে পার্থবাবুর সম্পর্কে তার ভূমিকা নিয়ে এই সংলাপের মধ্যে কি উঠে এসেছে দেখুন। প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিট। আর চার্জশিটের সঙ্গে জমা দেওয়া নথিতে কয়েকজনের কথোপকথনে বারবার কয়েকটা নামের উল্লেখ, যা নিয়েই এখন জোর চর্চা। সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে বলা হয়েছে 2017 সালে কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি, অরবিন্দ রায় বর্মন এবং সুরজিৎ চন্দ্র বেহালায় সুজয় কৃষ্ণ ভদ্রর বাড়িতে গেছিলেন তাকে ঘুষের টাকা দিতে। তাদের কথোপকথনে উঠে আসে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির মাধ্যমে অবৈধ নিয়োগের ব্যবস্থা করেছিলেন কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি ও সুজয় কৃষ্ণ ভদ্র। সাপ্লিমেন্টারি চার্জশিটের সঙ্গে আদালতে জমা দেওয়া নথিতে একটি ট্রান্সক্রিপ্ট দিয়েছে সিবিআই। সেই নথি অনুযায়ী কথোপকথনের একটি অংশে সুজয় বলছেন, পার্থদা যা লোভী লোক, পার্থদাকে 20 কোটি দেবে বললে পার্থদা আর ওদিকে তাকাবে না, চোখে একদম এরকম ঠুলি লাগিয়ে দেবে, বলবে আই অপারেশন করতে সিঙ্গাপুর চলে গেলাম। তারপর একটি অংশে সুজয় আবার বলেন, পার্থদা যা লোভী লোক, পার্থদা চলে যাবে 1 মাসের জন্য অপারেশন করাতে। তাতে শান্তনু বলেন, এত টাকা কি করে বলুন তো? তারপর একটি অংশে শান্তনু আবার বলেন, টাকা নিয়ে কি করেও? কিছুই নেই, বউ মারা গেলে টাকা নিয়ে কি করেও? সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই দাবি করে কথোপকথন থেকে সামনে এসেছে বেআইনি নিয়োগ নিয়ে জনৈক অভিষেক ব্যানার্জি এবং পার্থ চ্যাটার্জির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। সাপ্লিমেন্টারি চার্জশিটের সঙ্গে আদালতে জমা দেওয়া নথিতে সিবিআই যে কথোপকথনের ট্রান্সক্রিপ্ট দিয়েছে তার একটি অংশে সুজয় বলছেন, 6 লাখ 6.5 লাখ যে টাকা, সেই টাকার ভাগ পার্থ যদি পেয়ে থাকে, অভিষেক কিছুতেই মানছে না যে পার্থ এই টাকাটা পেয়েছে। তোমার যদি পেয়ে থাকে, পার্থদাকে অভিষেককে এইসব বলা উচিত না, তোর কাজগুলো করে দিলাম। সিবিআই এর দেওয়া নথি অনুযায়ী একটি অংশে টাকার ভাগ বাটোয়ারা নিয়েও কথোপকথন শোনা যাচ্ছে। একটি অংশে সুজয় বলছেন, 2000 চাকরি 5 লাখ টাকা, তাহলে 100 কোটি টাকা 100 কোটি টাকা। মানিক ভট্টাচার্য 20 কোটি নিক, পার্থ চ্যাটার্জি যা লোভী লোক 20 কোটি 25 কোটি, অভিষেক ব্যানার্জি 20 কোটি দিয়ে দেব, আর 40 কোটি যারা কাজ করলো তারা ভাগ করে নিয়ে নেবে। কত হচ্ছে না পার্থ চ্যাটার্জি অভিষেক ব্যানার্জিকে বলবে, না অভিষেক ব্যানার্জি পার্থ চ্যাটার্জিকে বলবে, না মানিক ভট্টাচার্য পার্থ চ্যাটার্জিকে বলবে, না পার্থ চ্যাটার্জি মানিককে, কেউ কিছু না, ব্যাস। এজেন্সির নথি অনুযায়ী পরে আরেকটি অংশে শান্তনু বলছেন, অভিষেক পার্থদাকে এটাই করতে হবে, এটা তো আপনি বুঝতে পারছেন। পার্থদা এটা যদি না করে তাহলে তো পার্থদার নিজের চাকরি যাবে, ওর তো চাকরি চলে যাবে, ও তো এখন কোনোভাবেই আর সারেন্ডার করতে পারবে না। ও তো বলে দিয়েছে একবার যে অভিষেককে যে আমি টাকা নিইনি, এবার ও আর এখন কিভাবে বলবে আমি নিয়েছি, আমি চাকরি করে দিয়েছি। সিবিআই এর চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে লেখা হয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী, সুজয় কৃষ্ণের পরিচয় দেওয়া হয়েছে লিপস অ্যান্ড বাউন্সের চিফ অপারেটিং অফিসার। চার্জশিট অনুযায়ী শান্তনু ও সুজয় কৃষ্ণ একই দলের সদস্য ছিলেন। তারপরে লেখা হয়েছে তারা তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন। কিন্তু সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক ব্যানার্জির পরিচয়, ঠিকানা, তিনি কে, রাজনীতিবিদ না ব্যবসায়ী না ক্রীড়াবিদ, কিছুই বলা হয়নি। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। হ্যাঁ সুমন, আমি একটাই জিনিস বলতে চাইছি যে সিবিআই গত 10 বছরে যে আমরা আমাদের রাজ্যের মানুষ দেখেছে, এটা রাজনৈতিকভাবে সংঘাতের অস্ত্র, সমঝোতার অস্ত্র। ফলে এই যে চার্জশিট পেশ হয়, বিচার মুলায়ম সিং এবং মায়াবতীর মামলাগুলো, মায়াবতীর মামলা তো আমার ধারণা এখনো চলছে, আমার ছোটবেলা থেকে শুরু। ফলে এটা চলছে, চলবে মডেলে রয়েছে এই কারণের জন্য। এবং অন্য আমাদের রেফার করলেন ইন্টারেস্টিংলি অজিত পাওয়ার মডেলটা। আমার বলছি পশ্চিমবঙ্গে অজিত পাওয়ার মডেলের সম্ভাবনা আছে কিনা এই আলোচনা যখন চলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইনফ্যাক্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভামঞ্চ থেকে ঘোষণা করলেন যে হাজার বললেও আমি কিন্তু বিজেপিতে যাচ্ছি না। তাহলে এবার এই কথাটা বলছে না, তার 2 দিন আগে সেখানে প্রকাশিত হচ্ছে যে তিনি নিজেই বলছেন যে চার্জশিটে 2 জায়গায় আমার নাম আছে।
আমি বলছি যে যদি সত্যি চার্জশিটে নাম থাকে তাহলে ঠিকানা প্রকাশ করতে সিবিআই এর এই বাদো ভাবটা আসলে সংঘাত সমঝোতার ইকুয়েশনের জন্য। আমি জানি না কোন সংঘাত সমঝোতা, আমার মনে পড়ছে এটা ওরা জানা যে বিনা বাদে বিজয় তার সঙ্গে সমঝোতা আছে সিবিআই। সুমনের প্রশ্নের উত্তর যেটা পার্থ বলল এবং সুমন কথার মধ্যে উঠে আসছে যে সত্যি তো যে মাননীয় অভিষেক ব্যানার্জি বলে জনৈক ব্যক্তি, তাকে কেন তার নাম ঠিকানা দিচ্ছে না এবং সিবিআই তারপরে আর ইডি এরা কেন খুঁজে পাচ্ছে না? তা আমার তো ধারণা আমাদের রাজ্য সরকার তো খুব গণতন্ত্রতে বিশ্বাস করে, তো সিবিআইকে ওরা এই সাহায্যটা নিশ্চয়ই করবে যে কে এই অভিষেক ব্যানার্জি, সিআইডি দিয়ে ধরিয়ে দেবে। দেখুন, আপনারা যেটা বলছেন যে জনৈক অভিষেক ব্যানার্জি অথবা ব্যক্তিটিকে, আমি বলছি এই প্রশ্ন অবান্তর। আচ্ছা, এই সারা রাজ্যে কে এমন লোক আছে যাকে 15 কোটি টাকা সুজয় কৃষ্ণ ভদ্র এমনি দিতে চান, তার বেশি 25 কোটি টাকা দিতে চান, যে বলতে পারে যে নিয়োগ বন্ধ করে দিতে হবে, নাহলে অ্যারেস্ট করিয়ে দেব, আর না হলে এখানকার লোককে উত্তরবঙ্গে পাঠিয়ে দেবো, উত্তরবঙ্গের লোকে এখানে। আপনি যেটা বলছেন এটা তো অ্যাজাম্পশন, কিন্তু আদালতে লিখিত চার্জশিটে এটা বলতে অসুবিধা কি ছিল? আমার কথা যদি এটাই হয়, অর্থাৎ যিনি এটা করছেন তার পরিচয় সম্পর্কে আমার তো কোনো রকম সন্দেহ নেই। আমার যেটা সন্দেহ, আপনারা যেটা বলছেন, যখন এত পরিষ্কারভাবে তার ইনভলভমেন্ট পাওয়া গিয়েছে, তদন্তকারী সংস্থার উচিত ছিল যারা এই কথাগুলো বলছেন তাদের জিজ্ঞাসাবাদ করে এই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে তার সাজার জন্য তাকে আদালতে পেশ করা হতো। আমি বলছি নজরুলদা যেটা বললেন এটা তো ন্যূনতম এজেন্সির কর্তব্য। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে এত কথা, আমার এই অনুষ্ঠানে নিয়মিত একজন কংগ্রেসের মুখপাত্র নিয়মিত আসেন, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বলছি যে বেনিফিট অফ ডাউট, আমি কেন এই এজেন্সি এই বলে না ওই কাপ আর ঠোঁটের মধ্যে যে তফাৎটা সেইটা রাখলো কেন? এর পেছনেও কি ওই দশকের পর দশক ধরে চলা মায়াবতীর মামলার মতো কোনো হিসেব আছে, অঙ্ক আছে, যেটা নির্বাচন এলে একেবারে তাড়াতাড়ি এগোয় আর নির্বাচন চলে গেলে ক্রমশ আস্তে করে সরে যায়, গতি কমে যায়? আমরা জানি না, উত্তর খুঁজছি। কিন্তু এইখান থেকে আমার পরের প্রতিবেদন, যেটা কিন্তু আরও বেশি করে আমার আপনার সবার জীবনের সঙ্গে যুক্ত। প্রত্যেককে অসুস্থ হলে অথবা সাধারণভাবে সুস্থ থাকতে ওষুধ খেতে হয়। গতকাল আপনাদের দেখিয়েছি যে দেশজোড়া 144টা ওষুধের গুণমান নিম্নমানের, অর্থাৎ মান উপযুক্ত নয়। নতুন করে 134টা ওষুধ আজকে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় জাস্ট ফেল করে গেল, উত্তীর্ণ হতে পারলো না। সবথেকে উদ্বেগের কথা এইবার আসছি, যেই 134টা ওষুধের মধ্যে কলকাতার বাজার থেকে সংগ্রহ করা নমুনাও রয়েছে। মোট 23টা ওষুধ যেটা কলকাতা শহর থেকে সংগ্রহ করা হয়েছে, এই কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় ফেল করলো। আমি আবার বলছি, আমার আপনার প্রত্যেকের জীবনের সঙ্গে যুক্ত, কেননা যে ওষুধটা সুস্থ হতে আমরা খাচ্ছি অথবা যে ওষুধটা হাসপাতালে একজন মুমূর্ষু রোগীকে দেয়া হচ্ছে, কোনো অন্তঃসত্ত্বা মাকে দেয়া হচ্ছে, কোনো বয়স্ক মানুষকে দেয়া হচ্ছে, সেটা আদৌ গুণমান সম্পন্ন কিনা সেটা কেউ জানে না। এই অনিশ্চয়তা শেষ কোথায়? পরের প্রতিবেদন। ফেল ওষুধে জীবনবাজি, অজান্তেই শরীরে ঢুকে যাচ্ছে ফেল ওষুধের বিষ। মঙ্গলবারই সামনে এসেছে দেশ জুড়ে 144টি ওষুধের গুণমান অত্যন্ত নিম্নমানের। 144টির মধ্যে 26টি নমুনা ফেল করে কলকাতারই ড্রাগ টেস্টিং ল্যাবে। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষার ফলাফলে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। এবার নতুন করে আরও 134টি ওষুধ কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করে গেল। এর মধ্যে রয়েছে বেশ কিছু ইঞ্জেকশন ও স্যালাইনও। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো এই 134টি ওষুধের মধ্যে রয়েছে কলকাতার বাজার থেকে সংগ্রহ করা নমুনাও। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের ল্যাবে পরীক্ষার পর ফেল করেছে কলকাতার বাজার থেকে সংগ্রহ করা 23টি ওষুধ। এর মধ্যে 47টি ওষুধের ক্ষেত্রে দেখা গেছে প্যাকেটের গায়ে যা লেখা আছে ভেতরে সেই ওষুধ নেই, আর 5টি ওষুধ পুরো জাল। গত বছর ডিসেম্বর এবং জানুয়ারি মাসে বাজার থেকে এই ওষুধগুলি নিজেদের ল্যাবে পরীক্ষার জন্য নিয়ে যায় সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল বিভাগ।
যে সমস্ত ওষুধ ল্যাব টেস্টে ডাহা ফেল করেছে তার মধ্যে রয়েছে পেনকিলার থেকে হাড়ের চিকিৎসায় ব্যবহার হওয়া ওষুধ, তালিকায় রয়েছে রক্ত জমাট বাঁধা আটকানোর ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, কাপ সিরাপ, চোখের সংক্রমণ কমাতে ব্যবহার হওয়া ওষুধ, সাধারণ স্যালাইন, ভিটামিন ট্যাবলেট সহ বহু গুরুত্বপূর্ণ ওষুধ। এরই সঙ্গে ফেল করা ওষুধের তালিকায় রয়েছে বাতের চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশন, ফুসফুসের অসুখে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ইনজেকশন ও ক্যালসিয়াম ইনজেকশন। বিভিন্ন জায়গায় আপনাকে ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরি করতে হবে বেঙ্গলের, এবং সেই ল্যাবরেটরিতে সঠিকভাবে ড্রাগ কন্ট্রোল হচ্ছে কিনা সেটা দেখতে হবে। এবং তাছাড়া কিছুতেই কিন্তু আপনি গুণমান যাচাই করতে পারবেন না। কিন্তু কেন ল্যাব টেস্টে ফেল করলো এতগুলো ওষুধ? ঠিক কি কারণে নির্দিষ্ট গুণমানের সঙ্গে পাল্লা দিতে পারলো না এইসব ওষুধ? পরীক্ষার পর জানা গেছে এই ওষুধগুলির কোনোটিতে ওষুধ কম জল বেশি, কোনোটাই প্যাকেটে নাম এক, ভেতরে ওষুধ আরেক, কোনো ট্যাবলেট আবার শরীরে দ্রবীভূত হচ্ছে না, কোনো ওষুধের গায়ে যে ডোজ লেখা আছে আসলে তার চেয়ে অনেক কম। পরীক্ষায় এমনও দেখা গেছে যে একই স্ট্রিপে থাকা কিছু ট্যাবলেট এক রঙের, কিছু ট্যাবলেট অন্য রঙের। এই দুর্নীতি, এই পরিমাণ গাফিলতি এবং নজরদারির অভাবের কারণে জনস্বাস্থ্য যদি ভেঙে পড়ে, তাহলে আমরা 5000 বছরের চিকিৎসা ব্যবস্থার থেকে যে আজকে উত্তীর্ণ হয়ে আজ এই জায়গাতে এসেছি, সেখান থেকে আবার আমরা পশ্চাদপসরণ করে চলে যাব। কোয়ালিটি কন্ট্রোলটা আমরা ঠিকমতো করছি না, এবং যেটা করা উচিত, যার জন্য আমাদের গভর্নমেন্টের ডিপার্টমেন্ট রয়েছে, তাদের রেগুলার চেক আপ করা উচিত। প্রত্যেকটা মানে কোম্পানিরও যেরকম নিজস্ব দায়িত্ব আছে, গভর্নমেন্টেরও দায়িত্ব আছে। এছাড়াও ট্যাবলেট ক্যাপসুলের ল্যামিনেশনের ত্রুটি, ট্যাবলেটের গায়ে কালো ছোপ তো রয়েছে, আর উল্লেখযোগ্যভাবে এর মধ্যে রয়েছে একাধিক বহুজাতিক সংস্থার ব্র্যান্ডেড সব ওষুধও, যেসব ওষুধ কিনতে গিয়ে কার্যত কালঘাম ছুটে যায় সাধারণ মানুষের। কিন্তু যা খেয়েও আখেরে লাভের লাভ কিছুই হচ্ছে না। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।